তোর আশিকি পর্ব সংখ্যা ৭। এতক্ষণ চোখ খিচে বন্ধ করে রেখেছিল প্রিসিলা। মূলত ইয়াস ঘরে আসার পরপরই টের পেয়েছে সে। ছেলেটা ভেতরে ঢুকতেই অস্বস্তিতে কাটা হয়ে চোখ খিচে ঘুমানোর ভান ধরে মটকা মেরে পড়েছিল এতক্ষণ। সব দোষ মাম্মার। সেই তো জোর জবরদস্তি করে এই ঘরে রেখে গেল। ফ্লোরার ভাষ্যমতে বিয়ে যেহেতু হয়ে গেছে একসঙ্গে জীবন কাটানোর জন্য হলেও আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি। এভাবে একঘরে থেকে আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হয় জানা নেই প্রিসিলার। ওর তো মনে হচ্ছে একটু বাদেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে এখানে। সে যাই হোক, ইয়াস আবারও ডেকে উঠল তার স্বরে। আমি জানি তুই ঘুমাসনি। তুই অযথা নাটক করা বন্ধ কর। তৎক্ষণাৎ ঘুরে তাকালো প্রিসিলা। ঝেঁঝে উঠে বলল, কি সমস্যা তোমার? ইয়াস নিজের ব্যাকপ্যাকটা কাঁধে নিতে নিতে বলল, তুই তো আস্ত একটা ঢেঁড়স। অভিনয়টাও ঠিকভাবে করতে পারিস না। প্রিসিলা রেগেমেগে আরো কিছু বলবে, তার আগে ওর দৃষ্টি গিয়ে আটকালো ইয়াসের ব্যাকপ্যাকের উপর। কৌতূহলে কপাল গুছালো সে। না চাইতেও প্রশ্নটা বেরিয়ে এলো মুখ থেকে। আমি এই ঘরে শুয়েছি বলে চলে যাচ্ছ তুমি? বিপরীতে শ্লেষও হাসল ইয়াস। পরপরই চেহারাটা থমথমে হয়ে গেল তার। কঠিন স্বরে জবাব দিল, তোদের বাড়ি, তোর যেখানে ইচ্ছে সেখানে থাকবি। আমার কি? তাহলে কোথায় যাচ্ছ? ইয়াস হাত দিয়ে উড়োজাহাজের মতো একটা ইশারা করলো। অতঃপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে জিভের ডগায় ঠেলে প্রত্যুত্তর করল, দূরে কোথাও। দ্বিতীয় দফায় আর প্রশ্ন করার ফুসরত পেল না প্রিসিলা। খাটের এক কোণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থেকে শুধু তাকিয়ে দেখল ইয়াসের চলে যাওয়া। মিলান মানপেন্সা বিমানবন্দর শহরের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিক বিমানবন্দর এটি। গভীর রাত হোক কিংবা ভোর রাত, মানুষের আনাগোনা এখানে সর্বক্ষণ। চারিদিকে আলোর তুফার, হীরের মতো ঝলমল করছে প্রতিটি প্ল্যাটফর্ম। ইয়াসের ফ্লাইট ভোর রাতের দিকে। হাতে তাই অনেকটা সময়। তবে ঘোরাঘুরি কিংবা শপিং এর জন্য অযথা সময় তার কাছে নেই। এয়ারপোর্টে পৌঁছে নিজের জন্য বরাদ্দকৃত বিজনেস ক্লাস কেবিনে গিয়ে বসল সে। কিছুক্ষণ আয়েশ করে বসে জানলা খুলে বাইরে নজর দিল। আলো ঝলমলে রাতের শহরটাকে অপার্থিব লাগছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই কোনো এক অজানা কারণে মন ভার হয়ে এলো তার। অচিরেই বুক ছিঁড়ে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। শহরের আলোকসজ্জা ছাপিয়ে চোখের সামনে ভেসে উঠল দুটো সমুদ্রনীল চোখ। সঙ্গে সঙ্গে ঠাস করে জানালার শাটার নামিয়ে দিল সে। চোখের সামনে এই অভব্য মেয়েটার মুখটাই কেন ভেসে উঠছে বারবার। ব্যাপারটা ভাবতে গিয়ে নিমসিদ্ধ জলের মতোই একটা তিক্ততা ছড়িয়ে পড়ল মুখের সর্বত্র। নিজের উপর বেজায় বিরক্ত হলো ইয়াস। মনটাকে ব্যস্ত রাখার প্রয়াসে ব্যাগ থেকে ল্যাপটপ আর হেডসেট বের করে নিল গেম খেলার উদ্দেশ্যে। সবকিছু সেট আপ করে খেলতে আরম্ভ করেছে সবে। ঠিক তখনই আবারও চোখের সামনে ভেসে উঠল পুতুলের মতো কোমল মুখখানা। নীলাক্ষী দুটো মেলে ওর দিকেই তাকিয়ে আছে ডেব ডেব করে। কিছুক্ষণ না তাকিয়ে অগ্রাহ্য করার চেষ্টা করলো ইয়াস। তখনই কোন দৃষ্টিতে ভেসে উঠল মেয়েটার টুল পড়া ভুবন ভুলানো হাসি। না, আর নেওয়া যাচ্ছে না। এতদূর এসেও রেহাই মিলছে না। শাকসুনিটা বড্ড জ্বালাচ্ছে এবার। কথাগুলো ভেবে ভেতরটা চিরবিরিয়ে উঠল ইয়াস। তৎক্ষণাৎ পাশে ফিরে দাঁত খিচিয়ে বিরক্তির স্বরে জিজ্ঞেস করল, কি চাই? আমিও যাব। ইয়াস তো মতিভ্রম ভেবে প্রশ্নটা করেছিল। হুট করেই যে এভাবে উত্তর ভেসে আসবে সেটা তো আশা করেনি। ফলস্বরূপ কপাল বেঁকে গেল তার। চোখের পাতায় কয়েকবার পলক ছেড়ে ভালো মতো খেয়াল করে বুঝতে পারল এটা মতিভ্রম নয়। স্বয়ং শাকচুন্নিটাই বসে আছে ওর পাশে। তুমি কি ভয় পেয়েছো ইয়াস? প্রিসিলার মুখ থেকে প্রশ্নটা ছিটকে বেরোতেই বসা ছেড়ে ঠাস করে উঠে দাঁড়ালো ইয়াস। এদিক ওদিকে তাকিয়ে সন্দিগ্ধ গলায় বলে উঠল, তুই এখানে কি করছিস? কি আবার করছি, বসেই তো আছি। ইয়াসের ঠান্ডা মস্তিষ্কটা অগ্নিপিণ্ডের মতোই গরম হয়ে গেল আকস্মিক। প্রিসিলার হেয়ালিপনায় তৎক্ষণাৎ দাঁতে দাঁত পিষল সে। ধমকের স্বরে বলল, ভুলেও ফাজলামো করার স্পর্ধা দেখাবি না আমার সঙ্গে, নয়তো প্লেনের জানালা থেকে সোজা মাটিতে ছুঁড়ে মারবো। কে নিয়ে এসেছে তোকে? প্রিসিলার হাসি হাসি মুখটা চুপসে গেল এবার। আপন মনের আশঙ্কায় বার হয়ে গেল অন্তর। মাথাটা নিচু করে শুকনো মুখে বলল, রুহান। রুহান? ব্রু কুঞ্চিত হয়ে গেল ইয়াসের। চোয়াল শক্ত করে বলল, কোথায় রুহান? এক্ষুনি ডাক তাকে। পিসিলার কানে এয়ারবাড ছিল। সহসা রুহানের প্রসঙ্গ উঠতেই কোথা থেকে যেন ছুটে এলো সে। সুটেড বুটেড সুঠামদেহী এক পুরুষ। বয়সটা ৩০ পেরিয়ে ৪০ ছুঁই ছুঁই হলেও দেখতে সদ্য ৩০-এর ঘরে পা রাখা এক তাগড়া যুবক সে।
কেবিনের দরজা খুলেই প্রথমে মাথা নুইয়ে কুর্নিশ জানালো ইয়াসকে। তারপর খুব সাবলীলভাবেই বলল, আপনার বাংলাদেশ ট্যুরের কথা স্যার জানতেন। রূপাঞ্জলেরও অনেক বছরের ইচ্ছে ছিল বিডিতে যাওয়ার। সেই ইচ্ছে পূরণের জন্যই মূলত আমরা এখানে। আমার সঙ্গে কোথাও যাবে না তোমরা? এক্ষুনি পাপাকে ফোন দাও। এই আপদটাকে নিয়ে আমি পুরো বাংলাদেশ ঘুরবো। অসম্ভব। সদর্পে গর্জে উঠল ইয়াস। তার পরপরই রুহান ঘড়িটা চেক করে বলল, সরি স্যার, সেটা এখন আর পসিবল নয়। অলরেডি ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। আই ডোন্ট ফাকিং কেয়ার। এত দরদ দেখিয়ে যখন নিয়ে এসেছো, তাহলে সঙ্গেই বসাতে পারতে। আমার পাশে কেন দিয়েছ? ইয়াসের রগচটা দাম্ভিক স্বভাবের সঙ্গে অভ্যস্ত রোহান, তাই খুব কৌশলের সাথেই জবাবটা দিল সে। আমি এক্সট্রিমলি সরি স্যার, এটা সম্ভব নয়। কারণ নিউপান্সেল আপনার ওয়াইফ, আমার নয়। ওয়াইফ শব্দটা শোনা মাত্রই ইয়াসের মনে পড়ে গেল দুদিন আগের বিয়ে নামক অঘটনের কথা। সঙ্গে সঙ্গে দুহাতে নিজের চুল নিজেই খামচে ধরে ঠাস করে সিটে বসে পড়ল। বিরক্ত ভাব নিয়ে প্রিসিলার দিকে তাকাতেই দেখল ও লাল টুকটুকে ঠোঁট দুটোই প্রায় অধিকাংশ জায়গায় কেটে ছিঁড়ে জখম হয়ে আছে। ওর ঠোঁটের এই বেহাল দশার পেছনের কারণ ভাবতে গিয়েই অস্বাভাবিক একটা তড়িৎ খেলে গেল ইয়াসের শরীরে। হুট করেই অস্বস্তি জেঁকে বসল বুকের ভেতর। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল সে। প্রিসিলা কিছু বলার জন্য মুখ খুলতেই ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, একটা কথাও বলবি না? আসলে বলেছি না কোনো কথা নেই। বলছি যে ডোন্ট টক উইথ মি। কতবার বলবো আর? তীক্ষ্ণ আওয়াজে কথাটা বলে চট করে ঘুরে তাকালো ইয়াস। সঙ্গে সঙ্গে তার ঠোঁট গিয়ে ঠেকলো প্রিসিলার রেশমের মতো চুলের ভাঁজে। মেয়েটা এভাবে কুঁকড়ে আছে কেন? প্রশ্ন জাগলো মনে। তবে মস্তিষ্ক সায় দিতে পারল না তার কৌতূহলে। উল্টো একটা স্নিগ্ধ মাদকীয় সুঘ্রাণ মুহূর্তেই গ্রাস করে নিল তাকে। নমনীয় হয়ে এলো দৃষ্টি। ঠিক তখনই মিনমিনিয়ে আওয়াজ করে উঠল প্রিসিলা, আমি পি করব। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা। দীর্ঘ ১৪ ঘন্টা প্লেন জার্নির পরে অবশেষে জাদুর শহরে এসে পৌঁছালো ওরা। সেখান থেকে আরও ৪০ মিনিটের আকাশপথ পাড়ি দিয়ে পৌঁছালো চিটাগং শহরে। চেক আউট শেষে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হতেই হঠাৎ থমকে গেল প্রিসিলার পদযুগল। এদিক ওদিক এলোমেলো দৃষ্টিপাত করে আকস্মিক দাঁড়িয়ে পড়ল সে। ভবঘুরে ইয়াস তখনও নিজের মতো করেই হাঁটছে। প্রিসিলা দাঁড়িয়ে পড়ার সাথে সাথে স্তব্ধ হয়ে গেল রুহানও। ঘাড় ফিরিয়ে প্রশ্ন চোখে তাকাতেই প্রিসিলা বলল, আজকে থেকে আগামী ১ সপ্তাহ তোমার ছুটি রুহান। কথাটা ঠিকঠাক বোধগম্য না হওয়াতে ভ্রু বাঁকালো রুহান। আবারও শক্ত মুখে জবাব দিল প্রিসিলা, এই দেশে যে কয়েকদিন আছি সে কটা দিন নিজের মতো করে কাটাতে চাই। আই নিড ফ্রিডম। রুহান অবুঝ নয়, বরং একটু বেশি প্রাজ্ঞ। আপাতত প্রিসিলা কেন বাউন্ডারি চাচ্ছে না সেটা সে ভালো মতোই বুঝল। কিন্তু মুখে বলল, সরি রূপাঞ্জল, স্যারের অনুমতি নেই। এই বিষয়ে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। চোখের পলকে অভিব্যক্তি পাল্টে ফেলল প্রিসিলা। চেহারায় গাম্ভীর্য টেনে তেজালু গলায় বলল, রূপাঞ্জল নয়, প্রিসিলা জাওয়াত বলছি। অ্যান্ড দ্যাট এ অর্ডার? ইয়েস ম্যাম। সঙ্গে সঙ্গে নতমুখী হয়ে প্রত্যুত্তর করল রুহান। বিপরীতে ঠোঁট টিপে মিটিমিটি হাসল প্রিসিলা। সেই সাথে হাসল রুহানও। এটা যে তাকে দায়িত্বের ভার থেকে খানিক ফুসরত দেওয়ার এক অভিনব কৌশল, তা আর বুঝতে বাকি রইল না রুহানের। তাই তো ইউর ম্যাজেস্টির কথায় সায় জানিয়ে চুপচাপ ব্যাগ রেখে ভিড়ের মাঝেই হারিয়ে গেল রুহান। যাওয়ার সময় বারবার সতর্ক করে বলে গেল যে কোনো প্রয়োজনে যেন তাকে অবশ্যই কল করা হয়। রুহান চলে গেলে ইয়াসকে অনুসরণ করে হাঁটতে থাকলো প্রিসিলা। হাঁটতে হাঁটতে এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো সব। চারিদিকে মানুষের কিচকিচ, হট্টগোল আর মাথা দোড়ানো হর্ন। আপাতত এর বাইরে আর কিছুই উপলব্ধি করতে পারল না। এমন পরিবেশে মোটেই অভ্যস্ত নেই প্রিসিলা। তাপমাত্রা নিয়ন্ত্রিত ঠান্ডা গাড়িতে চড়ে তার অভ্যেস। পা দিয়ে কখনো শক্ত মাটি অবধি মাড়ায়নি। সেখানে মানুষের ভিড় ঠেলে সামনে এগোতে দম বন্ধ হয়ে এলো তার। প্রচণ্ড ঠেলাঠেলিতে শুকনো পাটকাঠির মতো শরীরটা কখনো সামনে এগোয় তো কখনো পেছনে। ইয়াসের সঙ্গে দূরত্ব অনেক। ছেলেটা একবারও ফিরে তাকায়নি। আপাত দৃষ্টিতে প্রিসিলা তাকে হেঁটে চলে যেতে দেখলেও কোন দৃষ্টি দিয়ে ঠিকই নজর রেখেছে সে। প্রিসিলা পিছিয়ে গেলে কোনো না কোনো অজুহাতে ঠিকই দাঁড়িয়ে পড়েছে ইয়াস। এক পর্যায়ে মহাসড়ক ছাড়িয়ে অনেকটা সামনে এগিয়ে গেল ওরা। তখন রাত বেড়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে রাতের বুকে জড়ো হওয়া নিকষ কালো অন্ধকার। বৃষ্টির আসার পূর্ব মুহূর্তের মাতাল হাওয়ায় তখন দোল খাচ্ছে গোটা শহর। পূর্ব আকাশ থেকে ভেসে আসছে আদো আদো মেঘের গর্জন।
মানুষজন সব গন্তব্যের উদ্দেশ্যে ছুটেছে। ঝড় বৃষ্টির আগেই বাড়ি পৌঁছানো আবশ্যক। বাড়ি ফেরার তাড়া নেই শুধু ইয়াশ আর প্রিসিলার। তারা দুজন রাস্তার ফুটপাত ধরে গন্তব্যহীন হাঁটছে, শহরের অলিতে গলিতে নিরুদ্দেশ হেঁটে হেঁটে ক্লান্ত প্রিসিলা। পা দুটো ভেঙে আসছে তার। তাই তো জলদি হেঁটে সামনে এগিয়ে গিয়ে প্রশ্ন করলো ইয়াশকে, এভাবে আর কতক্ষণ হাঁটবো? রাত বেড়েছে তো। হাঁটতে না চাইলে বসে থাক। ইয়াসের দায়সারা প্রত্যুত্তর। ওর কথা শুনে বিপন্ন দেখালো প্রিসিলাকে। অচেনা অজানা দেশ, চারিপাশে আপন বলে কেউ নেই। ব্যাপারটা ভাবতেই কেমন ফাঁকা হয়ে গেল মস্তিষ্ক। ভেতর থেকে উগরে কান্না চলে এলো। নিজেকে জুৎসই সামলে নিয়ে আবারও ইয়াসকে গিয়ে বলল, মস্করা করছি না ইয়াস, আমি সত্যি আর হাঁটতে পারছি না। তো আমি কি করব? একটা হোটেল বুক করো। আই ওয়ান্ট সাম রেস্ট। এতক্ষণে হাঁটার গতি থমকে গেল ইয়াসের। তপ্ত শ্বাস ছেড়ে প্রিসিলার দিকে পূর্ণ দৃষ্টিপাত করল সে। ল্যাম্পপোস্টের হলদে আলোয় ওর মুখটাকে মোমের মতো কোমল দেখাচ্ছে। প্রকৃতির বৈরী হাওয়ায় লম্বা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। চোখের কোলে ক্লান্তি জমেছে। বাংলাদেশের মাটিতে পা রাখতে না রাখতেই ইতালিয়ান মেম সাহেবের যে বেহাল দশা, তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। প্রিসিলার মরি মরি অবস্থাতেও ইয়াসের মাঝে ভাবাবেগ হলো না খুব একটা। সে দুর্দম গতিতে হাঁটা ধরল আবারও। যেতে যেতে প্রিসিলাকে উদ্দেশ্য করে বলল, তুই চাইলে থাকতেই পারিস, আমি কোনো হোটেল ফুটেলে থাকবো না। তাহলে কোথায় থাকবে? মাহিন আঙ্কেলের বাড়িতে। মাহিন আঙ্কেলটা আবার কে? তুমি কি এদেশে এসেছো আগেও? বিপরীতে ইয়াশ কিছু বলার আগেই কোনো এক অভূতপূর্ব দৃশ্যের মুখোমুখি হয়ে আকস্মিক থমকে গেল তার পা। ইয়াশের সঙ্গে সঙ্গে প্রিসিলাও দাঁড়িয়ে পড়ল এবার। দুজনেই একযোগে সামনে থাকিয়ে আশ্চর্য চোখে দেখল, মেঘে ঢাকা মুখ ভার করা আকাশের নিচে দাঁড়িয়ে, এলোমেলো ঝড়ো হাওয়ার মাঝেই সিআরবি চত্বরে বটগাছের নিচে দাঁড়িয়ে গিটারের গায়ে টুংটাং আওয়াজ তুলে গলা ছেড়ে গান ধরেছে একটা মেয়ে। শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর গান, রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান, করিতেছে সন্ধান। রাস্তা থামাইয়া দিল, রাস্তা থামাইয়া দিল, রাস্তা থামিয়ে দিল, রাস্তা থামিয়ে দিল কাফিলা। এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। গলা ছেড়ে মনের আনন্দে গাইতে থাকা মেয়েটার পরনে ব্লু জিন্স আর সাদা কুর্তি। পিঠ ছাড়িয়ে নেমে আসা কালো চুলগুলো হাওয়ায় উঠছে। উঠছে তার গলার ঝুলানো ওড়নাটাও। গান শুরু করার কয়েক মুহূর্ত বাদে আশেপাশের পথচারীরা এসে জড়ো হলো তার চারপাশে। মুহূর্তেই নিরিবিলি পরিবেশটা উৎসবমুখর হয়ে উঠল। গানের তালে তালে একযোগে পা দুলাতে শুরু করলো সবাই। কেউ কেউ পাশ দিয়ে ভিডিও করছে। কয়েকজন শিল্পী গুছের লোক চায়ের কাপ বেঞ্চিতে রেখে গলা মেলালো মেয়েটার সঙ্গে। এবার যেন সবকিছুর ঊর্ধ্বে গেল মুহূর্তটা। সুর আর তালের মাঝে এমনভাবেই ডুবল তারা, যে চায়ের খবর আর নেওয়া হলো না। ঠান্ডা হয়ে পড়ে রইল সেখানেই। গানের সুর আর গিটারের টুংটাং আওয়াজ শুনে একটা অকারণ মুগ্ধতা ছড়িয়ে পড়ল ইয়াসের চোখের তারায়। এই স্পোর্টস বাদে যদি তার কোনো কিছুতে আগ্রহ থেকে থাকে তবে সেটা শুধুই গিটার। যদিও সচরাচর গিটার বাজায় না সে। মানুষের সামনে তো একদমই না। ফ্রিতে কাউকে বিনোদন দেওয়া তার ধাঁচে নেই। তবে একান্ত ব্যক্তির সময় কিংবা কোনো মন খারাপের দিনে গিটারই তার একমাত্র সঙ্গী। ইয়াসের চোখ মুখে যে উপচে পড়া মুগ্ধতা তার দৃষ্টি এড়োল না প্রিসিলার। এতটা মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে কাউকে নির্নিমেষ দেখে যেতে আগে কখনো দেখেনি ইয়াসকে। মূলত ওর গম্ভীর আর কপাল গুছানো চেহারাতে অভ্যস্ত মেয়েটা, তাই আজ অপরিচিত লাগছে ভীষণ। একটু অবাক হয়েছে অবশ্য। জোড়াব্রুর মাঝখানে সদর্পে দাঁড়িয়ে থাকা তীক্ষ্ণ নাসারন্ধ্রখানা একটু বেশিই নজরকাড়া, তবে সবচেয়ে সুন্দর ঠোঁটের নিচের ওই ছোট্ট কালো তিল। তার চেয়েও যদি কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটা ইয়াসের কণ্ঠস্বর। মাদকীয় একটা ব্যাপার আছে, শুনলেই কেমন নেশা ধরে যায়। কিন্তু আগে তো বিরক্ত লাগতো। মুগ্ধ নয়নে ইয়াসকে অবলোকন করতে গিয়েই আকস্মিক প্রশ্নটা জেঁকে বসল প্রিসিলার মনে। সহসা মুখ ভেঙে দৃষ্টি ঘুরালো সে। তখনই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন এসে প্রিসিলার ব্যাগ নিয়ে দিল ভূ দৌড়। আরে আমার ব্যাগ, ইয়াস আমার ব্যাগ! সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দৌড়তে উদ্যত হয় প্রিসিলা। কিন্তু ওর হাত ধরে আটকালো ইয়াস। শান্ত গলায় বলল, যাস না। যাবো না মানে? আমার ব্যাগ নিয়ে গেল তো। প্রিসিলার কণ্ঠে উদ্বেগ। ইয়াস ততোধিক শান্ত গলায় বলল, বৃষ্টি নামবে এক্ষুনি, চল ফিরে যাই। ফিরে যাবো মানে? আমার ফেভারিট ব্যাগ ছিল ওটা। তুমি কি কিছুই করবে না? না, মারামারি করতে ইচ্ছে করছে না এখন।
ইয়াসের দায়সারা কথা শুনে আশাহত হয়ে পড়ল প্রিসিলা। মনে মনে ছেলেটার উপর ভীষণ রাগ হলো, কষ্টও পেল খুব। ইয়াসের তাতে যায় আসে না। সে নির্লিপ্ত গলায় বলল, আঙ্কেলকে কল করে জানিয়ে দিয়েছি, একটু পরেই গাড়ি চলে আসবে, ওয়েট কর। বিপরীতে বারুদের মতো জ্বলে উঠল প্রিসিলা। ইয়াসের দিকে বিরক্ত চোখে তাকিয়ে শক্ত গলায় বলল, ইউ আর এ কাওয়ার্ড। ইয়াস যেন শুনেও শুনেনি কথাটা, সেভাবেই এড়িয়ে গেল প্রিসিলাকে। একটু বাদেই গাড়ি চলে আসলো। ড্রাইভার লোকটা ইয়াসের হাতে চাবি দিয়ে আস্তে করে নেমে গেল। ইয়াস ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে প্রিসিলার উদ্দেশ্যে বলল, তুই এখানে বসে বসে ব্যাগের জন্য শোক পালন কর, আমি যাচ্ছি। ঠিক আছে, যাও। ঘুরে দাঁড়িয়ে সত্যি সত্যি এবার কেঁদে ফেলল মেয়েটা। বুকের ভেতর পাথরের মতো একটা চাপা ব্যথা। মনে মনে ভাবল, কিসের অত অহংকার এই ছেলের, কথায় কথায় অপমান করে। কাগজে কলমে হলেও তো আমি ওর বিয়ে করা বউ। আমার জন্য কি এইটুকুনি কষ্ট করা যেত না? সুযোগ পেলে কঠিন শিক্ষা দেব আমি তোকে, দেখে নিস বজ্জাত। মনের মাঝে অভিমানের পসরা, চোখের কোলে তপ্ত নোনা জল। অথচ বোঝার মতো কেউ নেই। পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত এটা। আর সহ্য করা যাচ্ছে না। রাগে দুঃখে মুচড়ে গেল প্রিসিলা। একটু বাদে আবারও ভেসে এলো ইয়াসের পুরুষালী কণ্ঠস্বর। কান্না শেষ হলে বলিস, আমি ওয়েট করছি। এবার ঘুরে তাকালো প্রিসিলা। নাক টেনে ঝেঁঝে উঠে বলল, তুমি না চলে যাচ্ছিলে? রেখে গেলে যদি হারিয়ে যাস, পরে তো আমাকেই খুঁজে মরতে হবে। তোকে খোঁজার মতো অহেতুক টাইম আমার নেই। গোটা আমিটাই তো তোমার কাছে অহেতুক। ঠিকই বলেছিস। গাড়িতে ওঠার আগ পর্যন্ত খারুশ ডাটিয়ার লোকটা যে কিছুতেই স্বস্তি দেবে না তা আর বুঝতে বাকি রইল না প্রিসিলার। তাই কান্নাকাটি বাদ দিয়ে জলদি গাড়িতে উঠে বসলো সে। চোখের পানি মুছ। ইয়াসের আকস্মিক বাক্যে হতচকিত হলো প্রিসিলা। পাশ ফিরে শুধালো, কেন? ড্রাইভিংয়ে ফোকাস করতে পারছি না, তোকে দেখে ভয় করছে। ইয়াসের কথা শুনে তাজ্জব বনে গেল প্রিসিলা। আশ্চর্য গলায় বলল, ভয় পাওয়ার কি আছে? আমি কি ভূত? না, তুই পেতনি। আচ্ছা, তুমি আমাকে এত অপছন্দ কেন করো? প্রিসিলার প্রশ্নটা অপ্রত্যাশিত ছিল। তবু মুখ খুলো ইয়াস। নিরুত্তাপ স্বরে জবাব দিল, নো রিজন, তোকে আমার অকারণেই সহ্য হয় না। ইয়াস কথাগুলো অপকটে বলে দিলেও তার বলা প্রতিটি বাক্য যেন তীরের ফলার মতোই বুকে গিয়ে বিঁধল প্রিসিলার। মেয়েটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করল, নিষ্ঠুর পাষাণ লোক একটা। বলতে বলতে লুকিং মিররে তাকিয়ে ধীরে ধীরে চোখ মুছতে লাগলো মেয়েটা। ইয়াসের অবচেতন দৃষ্টিও সে একই গ্লাসে গিয়ে থমকালো। সঙ্গে সঙ্গে হৃদয়টা ছলকে উঠল প্রিসিলার। অপ্রস্তুত হয়ে দৃষ্টি নামাতেই যাবে তখনই ইয়াস বলে উঠল, আফসোস, এই পাষাণ লোকটা তোর বর, আর তুই তার ভোলাবলা ইনোসেন্ট বউ। ড্রাইভ করতে করতে আনমনেই বাক্যটুকু মুখ ফসকে বেরিয়ে এলো ইয়াসের। তারপর যখন সম্মিত ফিরে পেল, তখন হুট করেই কথাটা মস্তিষ্কে গিয়ে আটকালো। মনের মাঝে ভাবার তো উদয় হলো। সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নিল ইয়াস। ভেতর ভেতর অস্বস্তিতে গুম হয়ে রইল কিছুক্ষণ। বাকিটা রাস্তা আর কথা হলো না দুজনের। কেউ কিছু না বললেও বুকের মাঝে বড়সড় একটা চির ধরল তখনই। নিজেদের অজান্তেই নতুন সম্পর্কটাকে একটু একটু করে স্বীকৃতি দিতে শুরু করেছে অন্তর। এজন্য হিংসা আর দ্বন্দ্বের আড়ালে পরাজয়ের প্রথম ধাপ। সামনে রেস্টুরেন্ট আছে, তুই গিয়ে বস, আমি একটু আসছি। গাড়ি চালিয়ে কয়েক ক্রোশ যেতে না যেতেই আকস্মিক একটা নির্জন রাস্তায় ব্রেক কষে প্রিসিলাকে উদ্দেশ্য করে কথাটা বলল ইয়াস। একে তো গুমোট আবহাওয়া, চারিদিকে হাওয়ার তুফান, তার উপর অচেনা দেশ। এমন পরিস্থিতিতে ইয়াসের কথাটা শুনে একটু বেশি অবাক হলো প্রিসিলা। মনে মনে ভড়কালো, কোনোভাবে কি তাকে ফেলে চলে যাওয়ার চেষ্টা করছে ইয়াস? পরক্ষণেই ফুঁসে উঠল আত্মবিশ্বাসী মন। ফেলে গেলে যাক, সে কি ছোট নাকি? তুষার জাওয়াদের মেয়ের কি এতটা পরনির্ভরশীলতা মানায়? মোটেই না। মনের ভাবনা মনেই থেকে গেল। মুখ ফুটে বলল, রেস্টুরেন্টে কেন যাব? রেস্টুরেন্টে মানুষ কেন যায়? খেতে অবশ্যই। কিন্তু আমাকে একা কেন যেতে বলছো? প্রিসিলার কণ্ঠটা মলিন শোনালো। ইয়াস মাথায় একটা কাপ ছাড়িয়ে সিট বেল্ট খুলতে খুলতে বলল, আমি একটু আসছি। যদি আর না ফেরো? মেয়েটার চোখ মুখে চাপা উদ্বেগ। যা দেখে হাত দুটো থেমে গেল ইয়াসের। ঘাড় ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে প্রিসিলাকে পরখ করল সে। তার তীক্ষ্ণ চাহনিতে আড়ষ্ট হয়ে গুটিসুটি মরে বসল মেয়েটা। ভেবেছে মারবে হয়তো, কিন্তু তা না করে নিশ্চুপে কিছুক্ষণ সেভাবে চেয়ে রইল ইয়াস। কি দেখছো? প্রিসিলার অনাকাঙ্ক্ষিত প্রশ্নের জন্য সংবিত ফিরে পেল ইয়াস। তবে চোখ সরালো না। তীক্ষ্ণ দৃষ্টি অবিচল রেখে জিভ দিয়ে গাল ঠেলে বলল, বিশ্বাস নেই আমার উপর? থাকার মতো কিছু করেছো কি? জরাজীর্ণ গলায় জবাব দিল প্রিসিলা।
ভেতরের একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল ইয়াস। আঙ্গুলের সাহায্যে কিছুক্ষণ স্টিয়ারিং এর উপর তবলা বাজিয়ে আনমনেই বলে উঠল, তা ঠিকই বলেছিস। কপোকটাটা আমার রক্তে মিশে আছে। মুড সুইং হলে তোকে গুমটুমও করে ফেলতে পারি। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল প্রিসিলা। পায়ের সাহায্যে সশব্দে ডোরটাকে লাগিয়ে জানালা দিয়ে উঁকি দিল সে। তার এই আচরণে কপাল গোছানো ইয়াস তখনই অপ্রীতিকর এক কাণ্ড ঘটালো মেয়েটা। নিজের মধ্যমা আঙ্গুলটা নিজের মধ্যমা আঙ্গুলটা মুখের সামনে তুলে ধরে সপ্রতিভ গলায় বলে উঠল, যে রক্ত নিয়ে তুমি এত বড়াই করছো তা কিন্তু আমার শরীরেও বইছে। সো বি কেয়ারফুল। আমাকে অতটাও দুর্বল ভাবা বন্ধ করো। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই হনহনিয়ে হেঁটে রেস্টুরেন্টে ঢুকে গেল প্রিসিলা। ইয়াস আর আটকালো না তাকে। চুপচাপ গাড়ি থেকে নেমে গাড়ির ব্যাগডালা থেকে একটা নানচাক, তারপর সোজা হাঁটা উল্টো দিকে। ওদিকে রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতেই বেঁধেছে আরেক বিপত্তি। ঝামেলা যেন কিছুই ছাড়ছে না প্রিসিলার। ভেতরে ঢুকে ও যে টেবিলটাতে গিয়ে বসেছে তার ঠিক বিপরীতে পাশের টেবিলেই কিছু বখাটে গোছের ছেলে বসেছিল। তাদের আচার আচরণ আর মুখভঙ্গিমা কোনোটিই শিক্ষিতদের মতো নয়। প্রিসিলা বসেছে থেকেই সমানে তাকে এটা সেটা বলে টিস করে যাচ্ছে ছেলেগুলো। প্রিসিলা যথাসাধ্য ইগনোর করার চেষ্টা করছে। কফির গ্লাসে ঠোঁট ডুবিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে সে। তারপরে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করেই যাচ্ছে ছেলেগুলো। ওদের কথা শুনে রীতিমতো টগবগ করে ফুটছে মস্তিষ্ক। ঠিক তখনই একটা ছেলে আবারও ঠোঁট নাড়িয়ে ডেকে উঠল প্রিসিলাকে। এই যে পিঙ্ক কালার, বাড়ি কোথায়? দেখে তো মোটেই লোকাল মনে হচ্ছে না। তার কথার জের ধরে আরেকজন পাশ থেকে উঠে বলল, হুস, লোকাল কিভাবে হবে? এত রাশিয়ান, দেখছিস না কেমন টসটসা? পরপরই দুটো ছেলে ইশারায় ডেকে উঠে বলল, এই যে সুন্দরী, একটু তাকাও। বাস্তবে রাশিয়ান মাল দেখিনি তো কখনো। সারা জীবন তো ফোনে দেখি। আজকে তোমাকে দেখে বাস্তবে দেখার শখটা মেটাই, কি বলো? কথা শেষ হতেই একযোগে অট্টহাসিতে ফেটে পড়ল সব। পিসিলা যে বাংলা বোঝে না সেরকমটা একদমই নয়। ছেলেগুলো তখন থেকে তার চেহারা, পোশাক আশাক, বাহ্যিক গড়ন দিয়ে টিটকারি করছে। এতক্ষণ ধরে মুখ বুজে থাকলেও এবার সহ্যের সীমা সত্যি পার করে ফেলেছে ওরা। তাই তো রেগেমেগে উঠে গিয়ে হুট করেই একটার মাথায় গরম কফি ঢেলে দিল প্রিসিলা। রক্তচোখে তাকিয়ে বলল, কি সমস্যা? এতক্ষণ ধরে ছেলেগুলো ভেবেছিল প্রিসিলা বোধহয় বাংলা জানে না। তাই তো তখন থেকে মুখে যা আসছিল তাই বলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ মেয়েটার এমন তেজালু রূপে ভড়কে গেল সব। প্রত্যেকেই চোকাচুকি করে উঠে দাঁড়ালো। এতজন একসঙ্গে উঠেছে বলে ভেতর ভেতর শঙ্কিত হলো প্রিসিলা। তাই পিছিয়ে গেল দু কদম। এদিক ওদিক এলোমেলোভাবে দৃষ্টিপাত করে দেখলো বাকি টেবিলগুলো সম্পূর্ণ ফাঁকা, অর্থাৎ আশেপাশে কেউ নেই। সহসা দৃষ্টি নিভে এলো তার। মুখ ফুটে নিরীহ গলায় কিছু বলবে, ঠিক সে সময়ে দেবদূতের মতোই আবির্ভাব হলো একজনের। সে শুধু এসেই ক্ষান্ত হলো না, কমার্শিয়াল সিনেমার হিরোদের মতোই ডিরেক্ট অ্যাকশনে চলে গেল। সবগুলোকে এক হাতে মেরে আলু তালু বানিয়ে দিয়েছে একেবারে। রেস্টুরেন্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আবর্জনা সাফ হয়ে গেলে লোকটা প্রিসিলার দিকে এগিয়ে এসে হাত ঝাড়তে ঝাড়তে বলল, আই এম এক্সট্রিমলি সরি। আপনি কেন সরি বলছেন? এই রেস্টুরেন্টটা আসলে আমি রান করি। সদ্য 25-এর ঘরে পা রাখা একজন সুদর্শন দেখতে ছেলে নাকি রেস্টুরেন্টের বিজনেস আছে। ভাবা যায়, ওর যা চেহারা আর বডি ফিটনেস, তাতে তো এক্ষুনি রেড কার্পেটে গিয়ে র্যাম্প শো করা উচিত। মনে মনে প্রিসিলা একটু অবাকই হলো, তবে মাথা ঝাঁকিয়ে মুখে বলল, আচ্ছা তাই বলুন। আপনি তো বাঙালি তো নিশ্চয়ই। লোকটার কথার বিপরীতে তড়াক করে চাইল প্রিসিলা। সঙ্গে সঙ্গে দমে গেল ছেলেটা। কিছুক্ষণ নীরব থেকে অপ্রতিভ স্বরে বলল, সরি, আপনি বোধহয় আনকমফোর্টেবল ফিল করছেন। না না, ইটস ওকে। আমার পরিচয় দেওয়াটা আসলে একটু টাফ। বেশ লম্বা কাহিনী। তবে আমি বাঙালি নই, রাশিয়ার বংশোদ্ভূত ইতিয়ান নাগরিক। আই সি। বিজ্ঞদের মধ্যে মাথা নাড়ল ছেলেটি। সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা প্রশ্ন করে বসল প্রিসিলা, আচ্ছা আপনি কি বক্সিং চ্যাম্পিয়ন? না তো, কেন বলুন তো? না মানে ভালো ফাইট করতে পারেন আর কি। বিগলিত হাসল ছেলেটা। জবাবে বলল, থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। আরও একজনকে সাইজ করতে হবে। সেই ছেলেটা এদের থেকেও বাজে। আপনাকে বিরক্ত করে? খুব। তাহলে একটু সাইজ করতেই হই। বাইরেই দাঁড়িয়ে আছে, যাবেন নাকি? চলুন। তার কথায় আশ্বস্ত হয়ে প্রিসিলা হেঁটেই যাচ্ছিল, তখনই বাদ সাধল ছেলেটা। পিছু ডেকে বলল, আরে আপনি তো খাবারটাই খেলেন না। বিপরীতে প্রিসিলা তারা দেখিয়ে বলল,
খাবার অন্য একদিন খাবো, এখন চলুন। সত্যি বলছেন আবার আসবেন? হ্যাঁ, আসবো। আপনার জন্য একটা ট্রিট তোলা রইলো। খুব জোর দিয়ে কথাটা বলল। বলতে বলতে হঠাৎ শরতের মেঘমুক্ত আকাশের নীল ঝলমল করে উঠল যুবকের মুখ। আনমনেই হেসে উঠল সে। প্রিসিলার সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটে যেতে যেতে আবারও প্রশ্ন করল, বাই দ্য ওয়ে, এভাবে আপনি আগে করে তো ডাকতে পারছি না। আপনার নামটা? আমি প্রিসিলা, আর আপনি? ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল প্রিসিলা। তৎক্ষণাৎ প্রসন্ন হেসে উত্তর দিল ছেলেটা, আমি নিভান, নিভান জাওয়াদ। অভিমানী আকাশ বুক ভেঙে কান্না শুরু করেছে তখন। বাইরে টিপটাপ বর্ষণ, যদিও গা ভেজানো ঝমঝমে বৃষ্টি নয়, বাতাসের সঙ্গে মিলেমিশে খুব আলতোভাবে ছুঁয়ে দিয়ে যাচ্ছে শরীর। মাতাল হাওয়ার হিম হিম পরশে কাঁপন তুলেছে প্রিসিলার নাজুক কায়া। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গুটিসুটি মেরে কয়েক কদম এগিয়ে যেতেই সামনে পড়ল ইয়াস। ওকে দেখা মাত্রই আচানক থমকে গেল প্রিসিলার পা। প্রিসিলার সঙ্গে সঙ্গে এবার দাঁড়িয়ে পড়ল নিভানো। শুষ্ক দৃষ্টিতে এদিকে ওদিকে পরখ করে হাতের অস্তেন গুটাতে গুটাতে ভাব নিয়ে বলল, বলো কাকে সাইজ করতে হবে? কোথায় সেই হতচ্ছাড়া? প্রিসিলা কোনো জবাব দিল না। চুপচাপ হাতের ইশারায় দেখিয়ে দিল ইয়াসকে। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো ইয়াস। গাড়ির সঙ্গে ঠেসে দাঁড়িয়ে নির্বিঘ্নে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে সে। আগে কখনো ইয়াসকে এভাবে সরাসরি স্মোকিং করতে দেখিনি প্রিসি। তাই তো আজ প্রথমবার দেখে একটু আশ্চর্যই হলো। আঙ্গুলের ফাঁকে আটকে থাকা ওই জ্বলন্ত শলাকা আর ঠোঁট দুটো গোলাকার করে আকাশের দিকে বারংবার নিঃসৃত করা ধোঁয়ায় কুণ্ডলিতে ইয়াসকে অদ্ভুত সুদর্শন লাগছে, যেমনটা আগে কখনোই লাগেনি প্রিসিলার চোখে। সারা জীবন বিরক্তির নজরে দেখে আসা 6 ফুট 3 ইঞ্চি লম্বা তালগাছের মতো ছেলেটাকে আজ হুট করে নিজের চোখে সুদর্শন লাগার ব্যাপারটা ঠিক হজম হলো না প্রিসিলার। তাও আবার সিগারেট ফোঁকার সময়। সহসা সূক্ষ্ম ঢিক গিলল সে। তারপর পাশে দাঁড়িয়ে থাকা নিবানকে উদ্দেশ্য করে খুব করুণ গলায় বলল, বাদ দিন, আপনি বোধহয় পারবেন না এই তালগাছের সঙ্গে। কেন পারবো না কেন? তুমি কি আমায় আন্ডার এস্টিমেট করছো? নিভানের কণ্ঠস্বর কিছুটা তীর্যক শোনালো। প্রিসিলা আবারও নিরেট গলায় বলল, না ঠিক তা নয়, কিন্তু ওর মাসল দেখেছেন? আর চোখ দুটো দেখে মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে। বলেই নিভানকে আর কথা বলার সুযোগ না দিয়েই পায়ে পায়ে সামনে এগিয়ে গেল প্রিসিলা। ওকে দেখে সিগারেট ফেলে দিল ইয়াস। বাম হাতে থাকা ব্যাগটাকে চোখের সামনে তুলে ধরে চোখ দিয়ে ইশারা করতেই ছুটে এলো প্রিসিলা। কাছে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল ব্যাগটার উপর। দু হাতে আঁকড়ে ধরে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে অবিশ্বাস্য দৃষ্টিপাত করলো ইয়াসের দিকে। তার অপরূপ নীলাভ চোখের কোণে চিকচিক করছে খুশির জোয়ার। এটুকুতে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে মেয়েটা। তেমন ভাবে পুলকিত স্বরে বলল, এটা কোথায় পেলে তুমি? নীল বরাবরই অসহ্য লাগে ইয়াসের। বুকের অদ্ভুত একটা ব্যথার দৃষ্টি হয়। সহসা চোখে চোখ পড়তেই দৃষ্টি সরিয়ে নিল ইয়াস। আরেকদিকে দায়সারা গলায় বলল, চোর এসে আমার হাতে দিয়ে গেল। কেন? দিয়ে গেল কেন? অবুঝের মতো ঠোঁট উল্টালো প্রিসিলা। সঙ্গে সঙ্গে সরল কপাল বেঁকে গেল ইয়াসের। বিরক্ত হয়ে জবাব দিল, দেবে না তো কি করবে? নেওয়ার মতো কিছু আছে এই ব্যাগে? খালি ব্যাগ নিয়ে ঘুরিস কেন? এটাই তো ফ্যাশন। এসব বোঝার মতো সেন্স আছে নাকি তোমার? দরকার নেই। এসব অহেতুক সেন্স মাথায় নিয়ে ঘুরলে পরে আমার ব্রেন জ্যাম হয়ে যাবে। বউকে কিভাবে সামলাও সেটাই দেখব আমি। আমার বউ নিয়ে তোর টেনশন করতে হবে না। কথার এই পর্যায়ে হঠাৎ করে চুপ হয়ে গেল ওরা। অস্বস্তি এড়াতে দুজনেই দুই দিকে ঘুরে তাকালো। ছেলে মেয়ে দুটো তখন থেকে এক নাগাড়ে ইতালীয় ভাষায় বক বক করে যাচ্ছে, যার অর্থ না বুঝে হাঁ করে তাকিয়ে দেখছিল নিভান। এবার হুট করেই থেমে যাওয়ায় একটু আশ্চর্য হলো সে। ব্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তোমরা হঠাৎ থেমে গেলে যে? ইয়াস প্রিসিলা দুজনের একজনও উত্তর করল না তার কথার। উল্টো চাওয়াচাওয়ি করে আবারও মুখ ঘুরিয়ে নিল। তখনই ব্যাগটাকে পরখ করে সতর্ক গলায় নিভান বলল, এটা তো গুচি ব্র্যান্ডের ব্যাগ, অনেক দামি। চোর কেন এটাকে ফেরত দিয়ে যাবে? প্রশ্নই ওঠে না। নিভানের প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেল ইয়াস। উল্টো প্রিসিলাকে তাড়া দিয়ে বলল, বৃষ্টি বাড়ছে, গাড়িতে উঠ। বলেই হনহনিয়ে এগিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। সামান্য মাথা নাড়িয়ে ইয়াসের কথায় সায় জানিয়ে নিভানের দিকে ফিরে তাকালো প্রিসিলা। মৃদু হেসে বলল, আসছি, আজকের জন্য ধন্যবাদ। সে কি? তুমি না এই ছেলেকে সাইজ করার জন্য আমাকে নিয়ে এলে? তাহলে ওর গাড়িতে কেন উঠছো? নিভানের কণ্ঠে উদ্বেগ। প্রিসিলার আশাহত গলায় জবাব দিল, ওর সঙ্গেই তো পাঠিয়েছে পাপা। তাহলে যাব কোথায় বলুন? মানে? এবারে বিগলিত হাসল প্রিসিলা।
নিভানের খুব বেশি কৌতূহল দেখে সম্পূর্ণ ব্যাপারটাকে ঘুরিয়ে বলল, মানে আগামী কয়েকদিন এই শহরেই আছি, প্রচুর ঘুরবো, দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ শিওর। ফোন নাম্বারটা পাওয়া যাবে? লাজ লজ্জার মাথা খেয়ে চট করে নাম্বার চেয়ে বসল নিভান। প্রিসিলা নাসূচক মাথা নাড়িয়ে বলল, এদেশের সিম কার্ড তোলা হয়নি। ইনস্টাগ্রাম আছে? আছে তো। প্রিসিলার উত্তর শুনে পুলকিত হলো নিভান। ভীষণ প্রফুল্ল দেখালো তাকে। জলদি মোবাইল হাতড়ে সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ফলো করলো প্রিসিলাকে। তারপর মেয়েটার দিকে মোহ দৃষ্টিতে তাকিয়ে বলল, সি ইউ এগেন। বিপরীতে কোনো কিছু বলার ফুসরত পেল না প্রিসিলা। তার আগে বাজখাই আওয়াজে হর্ন বাজালো ইয়াস। হর্নের আওয়াজে ওরা ঘুরে তাকালো। আবারও পাথুরে গলায় বাক্য ছুড়ল সে, তোকে কিছু বলেছি আমি প্রিসি, কথা কানে যায়নি? আর সময় নষ্ট করলো না প্রিসিলা। নিভানকে বিদায় জানিয়ে তড়িঘড়ি করে ছুটে গেল গাড়ির দিকে। নিভান প্রস্তরীভূত হয়ে চেয়ে দেখল সেই রুশ রমণীর ছুটে চলা। তারপর হঠাৎই ইয়াসের দিকে দৃষ্টিপাত করে বিড়বিড়ালো, ছেলেটা একটু বেশিই অহংকারী। রাতের শহরে আকাশ ভাঙা বৃষ্টি, পিচ ঢালা রূপুরাঙা পথঘাট ডুবে আছে বর্ষায়। দৃশ্যপট ঝাপসা হয়ে গাড়ির গ্লাস ওয়াইপারটা ক্রমাগত এদিক সেদিক দুল খাচ্ছে। যতদূর চোখ যায় কেবল ধূসর প্রান্তর। সেই ক্রন্দিত আকাশের সঙ্গ দিতে দিতেই গন্তব্যে পৌঁছালো ওরা। গাড়ি এসে থামলো একটা সাদা রঙের ডুপ্লেক্স বাড়ির গ্যারেজে। বৃষ্টির কারণে বাইরেটা ঠিকঠাক দেখা না গেলেও ভেতরে যে আলো জ্বলছে তা স্পষ্ট দৃশ্যমান। ইয়াসার অপেক্ষা করল না, ব্যাগটাকে মাথায় নিয়ে দৌড়ে চলে গেল বাড়ির ভেতর। প্রিসিলাও চলল ওর পিছু পিছু। ভেতরে গিয়ে দরজা নক করতে হলো না, তার আগেই ভেতর থেকে কেউ একজন এসে অভূতপূর্বভাবে চাপটে ধরল ইয়াসকে। লোকটার সান্নিধ্য পেয়ে ইয়াস যেন খুশিতে আত্মহারা। ইয়াস খুব একটা হাসে না, তবে যখন হাসে তখন ওকে চমৎকার দেখায়। আজকেও তার ব্যতিক্রম নয়। ওর মনে যে জিলাপির মতো পেট চেহারা দেখে তা কিচ্ছুটি বোঝার উপায় নেই। মানুষটাকে জড়িয়ে ধরে গা কাঁপিয়ে হাসছে ইয়াস। লোকটাও আদরে ভঙ্গিতে পিঠ চাপড়ালো ইয়াসের। প্রশ্রয়ের স্বরে বলল, কি ব্যাপার ইয়ংম্যান, তুমি তো দেখি আমার চেয়েও লম্বা হয়ে গেছ। হতেই হবে, ইয়াস ইউভান অলওয়েজ বেটস ইউ আঙ্কেল। কণ্ঠে একটা মেয়েকে দাপট নিয়ে প্রত্যুত্তর করল ইয়াস। বিপরীত কপাল ঘুচালো লোকটা, ভাবুক স্বরে বলল, ড্যাডের মতো শুরু করেছো দেখছি। অ্যাবসুলেটলি। কথাটা বলে আবারও হু হু আওয়াজ করে হেসে উঠল ইহাস। ওর হাসির আওয়াজটা প্রিসিলার কানে তরঙ্গের মতো প্রতিধ্বনিত হচ্ছে। একটা ঘুরের মধ্যে দিয়ে যাচ্ছে সে। ঠিক তখনই হাসি থামিয়ে ইয়াস বলল, তুমি তো দেখছি বুড়ো হয়ে গেছো মাহিন আঙ্কেল। ইয়াসের কথা শুনে চোখে একটা রিমলেস গ্লাস চড়ালো মাহিন। বয়োজ্যেষ্ঠদের মতো করেই বলল, তা তো একটু হয়েছি, ছেলে বড় হয়েছে না। কথাটা শুনে লোকটার আপাদমস্তক পরক করল প্রিসিলা। মনে মনে ঘুর প্রতিবাদ জানিয়ে বলল, মোটেই না, ওনাকে তো টু মাচ হ্যান্ডসাম লাগছে। ওয়েল মেনটেন ফিগার, মাথা ভর্তি ঘন চুল, চেহারায় টান টান ভাব, কোথাও তো বয়সের ছাপ নেই। ওনাকে আর্লি 30 এজের বললে ভুল হবে না, কিংবা তার চেয়েও কম। হাসতে হাসতে এক পর্যায়ে মাহিনের চোখ গিয়ে আটকালো সামনে দাঁড়িয়ে থাকা সোনালি চুলের বিদেশিনীর দিকে। ঠিক বিদেশিনী নয়, মেয়েটার ত্বকে সাদা ফেটে রঙের অভাব রয়েছে। তার বদলে শরীরে ঘেরে বসেছে গোলাপি আভাযুক্ত একটা উজ্জ্বল ফর্সা রং। তাকালেই কেমন গলে গলে যায় অন্তর। প্রথম দর্শনে ইয়াসের দিকে চোখ ছোট ছোট করে তাকালো মাহিন। জহরি গলায় বলল, গার্লফ্রেন্ড? মাহিনের দেখা দেখি ইয়াসু এবার ঘুরে দৃষ্টিপাত করলো প্রিসিলার উপর। আধ ভেজা হয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মেয়েটা। ফর্সার চেহারায় ঠান্ডায় জমে নীলবর্ণ ধারণ করেছে তার। অথচ একবারের জন্য ওর দিকে ভ্রুক্ষেপ করেনি ইয়াস। প্রিসিলার এই হাল দেখে তুষারের ওপর ক্ষিপ্ত হলো অন্তর। মনে মনে ভাবল, পাপা সত্যিই ভুল করেছে এবার। আমার মতো ছন্নছাড়া ভবঘুরে মানুষের সঙ্গে মেয়েটার জীবনটা না জড়লেও পারত। তুমি তো দেখছি মেয়েটার উপর একেবারে ফিদা, এক ধ্যানে তাকিয়ে আছো তখন থেকে। মাহিনের কথায় ভ্রম কাটল ইয়াসের। সংবিত ফিরে পেতে স্পষ্ট গলায় বলল, না ও আমার গার্লফ্রেন্ড নয়। তাহলে? ও হলো প্রিসিলা জাওয়াদ, পাপা আর মাম্মার মেয়ে। ও তাই বলো, কাজিন তোমার। ও আমার কাজিনও নয়। প্রিসিলার দিকে গভীর দৃষ্টিপাত করে উত্তরটা দিল ইয়াস। তখনই প্রিসিলাকে কাঁপতে দেখে উপাস থেকে অস্থির গলায় বাক্য ছুড়ল মাহিন, আরে আরে, তুমি তো কাঁপছো, তাড়াতাড়ি রুমে গিয়ে চেঞ্জ করে এসো। ঘুরে দাঁড়িয়ে ইয়াসকে উদ্দেশ্য করে বলল, স্টাফরা ব্যাগপত্র সব নিয়ে গেছে, তোমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ডিনারের টেবিলে জমিয়ে আড্ডা হবে। বৃষ্টি ভেজা রাতে আমি তোমায় নিয়ে যাব যতগুলো কথা হয়নি বলা,
তোমাকেই বলে দেব। অক্টোবরের প্রথম বৃষ্টি আজ। রাস্তার পাশে টং দোকানে বৃষ্টি থামার অপেক্ষায় দাঁড়িয়ে আনমনে গুনগুন করছে হৃদমিলা। তার কাঁধে মস্ত বড় গিটারের ব্যাগ। সচরাচর খুব একটা গিটার নিয়ে বের না হলেও বৃষ্টির দিনে কেমন যেন উদাসীন হয়ে যায় মেয়েটা। বাইরে বৃষ্টির ছাট আর মেঘ ভেজা হাওয়া বরাবরই তার মনটাকে স্বতঃস্ফূর্ত করে তোলে। শত ব্যস্ততার মাঝেও সবকিছু ছেড়ে ছুড়ে নীরহারা পাখির মতো ছুটে চলে সে উদ্দেশ্যহীন। এখানে সেখানে গানের আসর বসাই, ইচ্ছে মতো বৃষ্টিতে ভেজে, টং দোকানে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খাই, তারপর আবারও ফিরে যায় নিজের চিরচেনা একঘেয়ে জীবনে। আজকেও হৃদমিলার জীবনে তেমনই এক স্বঘোষিত ছুটির দিন। তবে গানের আসর বসালেও আজ আর বৃষ্টিতে ভেজা হলো না তার। প্রতিবার বৃষ্টিতে ভিজে জ্বর হয়, আর বাবা দুশ্চিন্তা করে ব্লাড প্রেশার বাড়িয়ে ফেলে। সবসময় নিজের ইচ্ছেকে প্রাধান্য দিলেও আজ বাবার কথা ভেবে খুব কষ্ট করে অক্টোবরের প্রথম বৃষ্টিকে বিদায় জানালো সে। ভেজা লোকটাকে সামাল দিল হৃদমিলা। বস্তুত জীবনে সে খুব একা। একমাত্র বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। বিয়ে, ভালোবাসা এসবের বয়স তার হয়েছে অবশ্য। তবে হৃদের মনে হয় সঠিক মানুষটা এখনো আসেনি তার জীবনে। আপাত দৃষ্টিতে হৃদমিলা সুন্দরী, অন্তত মানুষ তো তাই বলে। নয়তো পড়াশোনা, চাকরির এই লম্বা জার্নিতে কম মানুষ তো আর ওকে প্রলুব্ধ করার চেষ্টা করেনি। কাছাকাছি আসার প্রচেষ্টায় কত সমবয়সী না কত শত পাগলামি করেছে। কিন্তু হৃদমিলার জীবনে এই অধ্যায়টা সত্যিই বড় জটিল। এখনো তেমন কেউ আসলোই না যাকে প্রথম দেখেই বুকের ভেতর ঢঙ্কা বেজে উঠবে। অদ্ভুত এক শিহরণে বিদ্যুৎ বয়ে যাবে সর্বাঙ্গে। মানুষটার আগমনে মন তাকে নিজে থেকেই সংকেত পাঠাবে। কিন্তু আফসোস, এতগুলো বছর পরেও সেরকম কেউ এলো না জীবনে। হৃদমিলারও আর প্রেমে পড়া হলো না। বাবা অবশ্য কখনো জোরাজুরি করে না এসব নিয়ে। সে চায় হৃদমিলা সবসময় নিজের মনের কথা শুনুক। যেভাবে জীবন কাটাতে ইচ্ছে হয় সেভাবেই কাটাক। অন্তত আফসোস যেন না থাকে কোনো। মনে মনে নানান সমীকরণ মেলাতে মেলাতেই অনেকটা সময় পেরিয়ে গেল। বৃষ্টিও কমে এলো খানিক। এখন যেটুকু আছে তাতে হেঁটে যাওয়া যায়। রাস্তা পেরোলেই বাস স্ট্যান্ড। তাই হৃদমিলাও আর সময় নষ্ট করল না। গিটারের ব্যাগটাকে সামলে দ্রুত বেরিয়ে গেল টং দোকানের ছাউনি থেকে। অন্ধকার হাতড়ে কোনোমতে ফুটপাত ধরে সড়কে পা রাখতে না রাখতেই সারাদিনের সবচেয়ে বড় দুর্ঘটনাটা ঘটে গেল তখনই। রাস্তার মাঝ বরাবর পা রাখতেই কোথা থেকে যেন দ্রুতবেগে একটা গাড়ি ছুটে এলো হৃদের দিকে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে উঠল সে। সহসা ছুটে যাওয়ার আর কোনো শক্তি পেল না। সিদ্ধান্তহীনতায় পা দুটো থমকে গেল সেখানেই। পেছন থেকে গা কাঁপিয়ে হর্ন বাজালো ড্রাইভার। দিক বিদিক শূন্য হয়ে সেদিকে তাকাতেই গাড়ির হেডলাইটের তীক্ষ্ণ আলোয় চোখমুখ কুঁচকে গেল হৃদমিলার। কয়েক মুহূর্তের জন্য নিঃশ্বাস থমকে গেল যেন। মনে হলেও এটাই বুঝি শেষ। কিন্তু না, অভূতপূর্বভাবে একেবারে শরীরের সংস্পর্শে এসে ব্রেক কষল গাড়িটা। নিঃসন্দেহে ভেতরে যে বসে আছে সে দক্ষ ড্রাইভার, নয়তো এত কাছ থেকেও ব্রেক টানা সম্ভব নয়। ওদিকে প্রবল অস্থিরতায় হাত থেকে গিটার পড়ে গেল হৃদমিলার। সে নিজেও হাত পা ছড়িয়ে নিস্তেজ হয়ে বসে পড়ল জলে ভেজা চিকচিকে সড়কে। তীর ঠোঁট কাঁপছে তার, কাঁপছে চোখের পাতাও। তক্ষুনি গাড়ির দরজা খুলে হন্তদন্ত হয়ে ছুটে এলো একজন। জলে ভরে ওঠা ঝাপসা দৃষ্টিতে হৃদমিলা শুধু দেখলো কালো চুট পরিহিত একজন সুঠামদেহী লম্বা মতো লোক তার দিকেই ছুটে আসছে। তারপরের কয়েক মুহূর্ত একটা ঝিমঝিম ঘুরের মধ্যে দিয়ে গেল। হঠাৎই হৃদের কর্ণকুহরে পৌঁছালো রাশভারী এক পুরুষালী কণ্ঠস্বর। আরে ওকে মিস। মস্তিষ্কের ধোঁয়াশাচ্ছন্ন ভাবটা কাটল খানিক। ঘুরে তাকালো হৃদমিলা। কালো স্যুট, কালো এয়ারবাডস, কালো রোদ চশমা পরহিত গোয়েন্দার মতো দেখতে লোকটা ওর দিকেই তাকিয়ে আছে অস্থির হয়ে। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পরেও হৃদমিলাকে একইভাবে ঘুম হয়ে বসে থাকতে দেখে আবারও ডেকে উঠল সে। আরে ওকে। নির্বাক চেয়ে এদিক ওদিক মাথা নাড়ল হৃদমিলা। দুই চোখে তার কিশোরীর মতো আড়ষ্টতা। আপনি ঠিক নেই? কোথায় লেগেছে বলুন? ভেবাচাকা খেয়ে বসে থাকা হৃদের আপাদমস্তক পরখ করতে করতেই উদ্বেলিত হয়ে প্রশ্ন করল লোকটা। তার অস্থিরতা দেখে এতক্ষণে মুখ খুলল হৃদমিলা। গলা খাদে নামিয়ে মৌন স্বরে বলল, আমি ঠিক আছি, কিন্তু আমার গিটার। বলেই ঘুরে তাকালো সে। দেখল মস্ত গিটারের একাংশ ইতিমধ্যে গাড়ির নিচে চাপা পড়েছে। দৃশ্যটা দেখা মাত্রই চোখের কুটোরে জল ভরে উঠল মেয়েটার। হু হু করে কেঁদে উঠল সে। জড়ানো গলায় বলল, আমার গিটার।
হঠাৎ করে রিদমিলাকে এভাবে বাচ্চাদের মতো কাঁদতে দেখে হকচকে উঠল রুহান। গাড়ির সামনে বসে পড়েও যে মেয়েটা টু শব্দ করেনি সে গিটারের জন্য কাঁদছে। খুব দুর্লভ ঘটনা। তবে নিজের উপর প্রচন্ড রাগ হলো রুহানের। কোন অলক্ষণে যে বাংলাদেশের রাস্তায় একটু মনের সুখে রাইড করতে বেরিয়েছিল কে জানে। এখন ঝামেলা সব নিজের ঘাড়ে। এজন্যই বলে যাদের মন মস্তিষ্ক সবসময় কাজের মধ্যে নিবিষ্ট থাকে তাদের অকাজ করতে নেই। গেল তো ভ্যাকেশনের আনন্দটা মাটি হয়ে। মনে মনে নিজেকে নানাভাবে বর্তসনা করছিল রুহান। ঠিক তখনই আবারও ফুঁপিয়ে উঠল মেয়েটা। রিদমিলাকে এভাবে নিঃশব্দে চোখের জল ফেলতে দেখে নমনীয় হলো রুহানের অন্তর। নিশ্চয়ই কোনো না কোনো ইমোশন জড়িয়ে আছে গিটারের সঙ্গে। সেই ভেবে তাড়াহুড়া করে গাড়ির নিচে হাত ঢুকিয়ে দিল সে। রুহানের আকস্মিক পদক্ষেপে কান্নাকাটি থামিয়ে হৈ হৈ করে উঠল মেয়েটা। আরে আরে কি করছেন? আপনার গিটারটাকে বের করে আনার চেষ্টা করছি। তাই বলে কোনো কিছু চিন্তা না করেই এভাবেই হাত ঢুকিয়ে দিবেন? ওটা এখনো অক্ষত আছে বলে আপনার মনে হয়? আপনিই তো কান্না জুড়ে দিলেন। ভাবলাম আবার যদি জরিমানার টিকিট ধরিয়ে দেন তাহলে তো বিপদ। রুহানের দায়সারা কথায় ফুঁসে উঠল রিদমিলা। নাকের ডগা ফুলিয়ে বলল, আপনারা অসুরের মতো গাড়ি চালাতে পারবেন আর সাধারণ মানুষ জরিমানা চাইলেই দোষ। রুহানও এবার বিরক্ত হলো। তার আওয়াজে প্রকাশ পেল চাপা উৎকণ্ঠা। দোষ তো আপনার। রাস্তায় রুট লাইট, জেব্রা ক্রসিং বলে কোনো বস্তু আছে, সেটার দিকেও তো একবার তাকাবেন। রুহানের কথায় হৃদের চোখ বেরিয়ে আসার উপক্রম। ভারী আশ্চর্য গলায় বলল, আপনি সম্ভবত মঙ্গল গ্রহ থেকে টপকেছেন, নয়তো এসব বলতেন না। এদেশে এসব কেউ মানে? মানে না? রুহানের কণ্ঠে কৌতূহল। একটু ঝুঁকে ফিসফিস করে হৃদ আবারও জিজ্ঞেস করল, সত্যি করে বলুন তো, আপনি কোথা থেকে এসেছেন? বিপরীতে বেখেয়ালি হয়ে কিছু বলার আগে মৃদুস্বরে আর্তনাদ করে উঠল লোকটা। আউচ! কি হলো? বলেই সময় নষ্ট করল না রিদমিলা। সাময়িক দ্বিধাগ্রস্ততা ভুলে চট করেই গাড়ির নিচ থেকে টেনে বের করে আনলো পুরুষালী হাতটা। কবজি থেকে ধরে হাতের তালুটা লম্বালম্বিভাবে কেটে আঙ্গুল অবধি গড়িয়েছে। বিশাল বড় ক্ষত। অজুরে রক্ত গড়িয়ে পড়ছে। যা দেখে তাজ্জব হয়ে গেল রিদমিলা। কপালে জোরে চিন্তার বলিরেখা। অবিশ্বাস্য গলায় বলল, কি আশ্চর্য! আপনি চুপচাপ বসে আছেন কি করে? তাহলে কি করব? রিদমিলা ফের উদ্বিগ্ন গলায় বলল, নিশ্চয়ই গিটারের তারের সঙ্গে লেগেছে। এখনো ইঞ্জেকশন দিতে হবে। চলুন আমার সঙ্গে। কোথায়? আমার ক্লিনিকে। আপনি ডাক্তার? রুহানের কথা শুনে আগুন চোখে তাকালো হৃদ। তা দেখে শুষ্ক ডুব গেল রুহান। গলার স্বর খাদে নামিয়ে বলল, না মানে দেখে তো মনে হয় না। পেশা কি কারোর মুখে লেখা থাকে নাকি? আশ্চর্য! আপনি যা সুন্দর, আমি তো ভেবেছিলাম কোনো ম্যাগাজিনের মডেল হবেন হয়তো। রুহানের শেষ কথাতে নিজের অজান্তেই জাফরানি রঙে রাঙা হলো হৃদের স্বয়ংবরণ মুখ। লোকটা কি ওর সঙ্গে ফ্লার্ট করছে নাকি সত্যি বলছে? মাথা নিচু করে মনে মনে হাজার সমীকরণ মেলালো সে। তারপর সময় নিয়ে ভেতরের রক্তিম ভাবটুকু সংবরণ করলো। চট করেই মাথা তুলে নিস্পৃহ গলায় বলল, ব্যাপার না, অনেকেই ভাবে। এবার দ্রুত চলুন। বলেই জলদি করে একটা রিকশা ডেকে নিল রিদমিলা। মাহিনের ডুপ্লেক্স বাড়ির পেন্ডুলাম ঘড়িটাতে ঢং ঢং করে ঘন্টা পড়ছে। সময় গড়িয়েছে রাত 12টা। সচরাচর এত দেরিতে ডিনার না করলেও ইয়াস আর প্রিসিলা আসায় আজ একটু দেরি হয়ে গেল। ফ্রেশ হয়ে দুজনেই খাবার টেবিলে এসেছে। সাথে আছে মাহিন আঙ্কেল। দুজন বেয়ারা মতো লোক রান্নাঘর থেকে বিভিন্ন পদের আইটেম এনে টেবিলে সাজিয়ে রাখছে। প্রিসিলা অবাক চোখে চেয়ে চেয়ে দেখছে সব। দেশি সাদা ভাত, কচু চিংড়ি ভুনা, বড় বড় চিতল মাছের পিচ, ভেটকি মাছের পাতুরি, শুটকি ভর্তার সাথে কয়েক প্রকার ভাজি আর ডাল। খাবারগুলো দেখে বেশ সুস্বাদু মনে হচ্ছে। কিন্তু প্রিসিলার ভেতর ক্ষুধা ভাবটা কিছুতেই আসছে না। কি করে আসবে? ওর গায়ে তো প্রচণ্ড জ্বর এসেছে। শরীর মেজমেজ করছে। জিভটা তেতু হয়ে আছে। মুখে একটু স্বাদ নেই। প্রিসিলাকে এভাবে বিরস মুখে বসে থাকতে দেখে আওয়াজ করে উঠলেন মাহিন আঙ্কেল। এ কি, খাচ্ছ না কেন? এগুলো সব ফ্রেশ মাছ। সরাসরি সমুদ্র থেকে তুলে আনা। জলদি জলদি খাও। বলেই প্রিসিলার পাতে বড় একটা মাছের পিস তুলে দিল সে। বিপরীতে এক চিলতে আন্তরিকতা মাখা হাসি ফেরত দিল প্রিসিলা। অস্পষ্ট গলায় বলল, খাচ্ছি। ইয়াস তখনও চুপচাপ মাথা নিচু করে মুখে খাবার তুলছে। ভাবটা এমন যেন ভাবটা এমন যেন প্রিসিলার খাওয়া না খাওয়াই বিন্দুমাত্র যায় আসে না তার। প্রিসিলাও আর বসে থাকে না। একটু হলেও খাওয়ার চেষ্টা করছে। ঠিক সে সময় সদর দরজায় কলিং বেলের আওয়াজ হলো। খাওয়া রেখে ওরা সকলে একযোগে তাকালো সেদিকে। মাহিনের অ্যাসিস্ট্যান্টের নাম রৌনক।
সেই সবার আগে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। আগন্তুকের দর্শন মিলতেই সম্মোহনী গলায় বলল, ওয়েলকাম ম্যাম। ম্যাম শব্দটা শোনা মাত্রই অবাক হলো প্রিসিলা। এ বাড়িতে মাহিন ছাড়াও অন্য কোনো রমণী থাকে, তবে ইয়ার যে বলল মাহিন কখনো বিয়ে করেনি। মনের কথা মনেই রয়ে গেল। এর মধ্যে ভেতরে এসে হাজির হলো বছর 25-এর ঘরে পা রাখা এক সুশ্রী যুবতী। সাদা কুর্তি আর ব্লু জিন্স পরহিত মেয়েটাকে দেখে ইয়াশ প্রিসিলা দুজনেই খাওয়া রেখে চোখাচোখি করলো। এই মেয়েটাকেই তো আজ সন্ধ্যাবেলা সিআরবিতে বসে গান গাইতে দেখেছিল ওরা। তাহলে এই বাড়িতে কি করছে ও? কোনোভাবে কি মাহিন আঙ্কেলের পরিচিত? চমৎকার এই প্রশ্নটা খেলে গেল ইয়াসের মস্তিষ্কে। তবে চেহারা তার অভিব্যক্তিহীন। কিছু না বলেই আবারও মাথা নিচু করে খাওয়ায় মন দিল সে। কিন্তু নিজের কৌতূহল দমাতে পারল না প্রিসিলা। সে প্রশ্নটা করেই বসল চট করে। এটা কে মাহিন আঙ্কেল? আগন্তুক রমণীর পানে চেয়ে বিগলিত হাসল মাহিন। দৃঢ় প্রত্যয় নিয়ে বলল, আমার একমাত্র কন্যা, হৃদমিলা বেঞ্জামিন। পর মুহূর্তে হৃদমিলাকে উদ্দেশ্য করে বলল, না খেয়ে আসলে বসে পড়ো। বাবার কথায় সায় জানিয়ে বেসিনে হাত ধুতে গেল হৃদমিলা। তখনই ভেসে এলো প্রিসিলার অদমনীয় কৌতূহল। কিন্তু আপনি তো বিয়ে করেননি আঙ্কেল। প্রিসিলার কথাটা বোমার মতো বিস্ফোরিত হলো সবার মাঝে। ইয়াশ খাওয়া রেখে ওর দিকে ভয়ঙ্কর চোখে তাকালো। দাঁতে দাঁত পিষে বলল, পাকনামি না করে চুপচাপ খাবার খা। ওদিকে মেয়েটার কথা শুনে মুচকি হাসল হৃদ। হাত দিয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, আম অ্যাডপ্টেড। বাই দ্য ওয়ে তোমরা? প্রিসিলার প্রশ্নের জবাবটা মাহিনী দিল উপাস থেকে। তোকে ইয়াসের কথা বলেছিলাম না অনেকবার? এটাই ইয়াস, আর ও হচ্ছে প্রিসি, ইয়াসের কাজিন। মাহিনের প্রত্যুত্তর শুনে চোখ দুটো কুটোর ছেড়ে বেরিয়ে এলো হৃদমিলার। বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ল। তার এহেন অভিব্যক্তিতে বিব্রত হলো ইয়াস। সামান্য মাথা তুলে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার? সে কথা কানে পৌঁছালো না হৃদমিলার। সে একইভাবে তাকিয়ে থাকতে থাকতেই মাহিনকে উদ্দেশ্য করে হঠাৎ বলে উঠল, বাবা, এটাই কি সেই ইয়াস, তোমার নীল নয়নার ইয়াস, যার জন্য আজও তুমি? বাকি কথাটা মুখে আটকে গেল হৃদমিলার। তখনই খাবার রেখে উঠে দাঁড়ালো মাহিন। খুব সাবলীল ভঙ্গিতে বলল, আমি একটু আসছি। ইউ গাইস কন্টিনিউ। বলে আর কোনো দিকে তাকালো না সে। গটগটিয়ে হেঁটে চলে গেল নিজের ঘরে। মাহিনকে এভাবে চলে যেতে দেখে হকচকালো প্রিসিলা। হৃদমিলাকে ইশারা করে নিচু স্বরে জানতে চাইল, আঙ্কেল কি কোনো কারণে রাগ করলেন? মৃদু হেসে এদিক ওদিক মাথা নাড়ল হৃদ। স্বভাবসুলভ গলায় বলল, বাবা এমনই, তার নীল নয়নার কথা উঠলে সবসময় একটু আপসেট হয়ে যায়। তুমি বলতে চাইছো ইয়াসের মম হলো মাহিন আঙ্কেলের ওয়ান সাইড লাভ, আর তার জন্যই আঙ্কেল কোনোদিন বৈবাহিক সম্পর্কে জড়ায়নি? কথাটা বলতে দেরি হলো প্রিসিলার। তৎক্ষণাৎ শব্দ করে চেয়ার ছাড়ল ইয়াস। রাগে অগ্নিশর্মা হয়ে তাকালো প্রিসিলার দিকে। সেদিকে চোখ পড়তেই শুষ্ক ডিগ দিল প্রিসিলা। কুণ্ঠিত স্বরে বলে উঠল, না মানে? বাক্য সম্পন্ন করতে দিল না ইয়াস। তার আগে আচানক প্রিসির কবজিটা শক্ত করে চেপে ধরে টেনে দাঁড় করালো চেয়ার থেকে। প্লেটের খাবার সব ছিটকে পড়ে গেল। জ্বরের কারণে প্রিসিলার শরীর আগে থেকেই দুর্বল। তার উপর এত জোরে ঝাঁকুনি দেওয়াতে মাথাটা ভন ভন করে ঘুরে উঠল ওর। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে নিলে তাড়াহুড়ো করে টেবিলে ধরতে চাইল। ইয়ার সেটাও ধরতে দিল না ওকে। উল্টো আগুন ধরানো গলায় বলল, অনেক হয়েছে, আর খেতে হবে না তোকে। তারপর আর একটা কথাও না বলে টেনে হিঁচড়ে একেবারে শোবার ঘরের মেঝেতে নিয়ে ছুঁড়ে ফেলল ওকে। কথা বলা তো দূর, পেছনে ঘুরে তাকানোর ফুসরতটুকু অবধি পেল না প্রিসিলা। তার আগেই বেডরুমের দরজাটা সশব্দে লাগিয়ে আবারও হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে এলো ইয়াস। ঘর থেকে বেরোতেই করিডোরের মাঝখানে দাঁড়িয়ে মুখোমুখি হলো হৃদমিলার। ওর চোখে চোখ রাখল না ইয়াস। পাশ কাটিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। হৃদ ইঙ্গিতপূর্ণ গলায় বলল, দিস ইজ সো রুড ইয়াস, শি ডিজার্ভ ইট। চোয়ালের পেশি শক্ত করে জবাব দিল ইয়াস। সঙ্গে সঙ্গে ওর দিকে ঘুরে তাকালো হৃদ। তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে অপকটে বলল, পিসি না তো তোমার কিনে আনা সম্পদ, আর না তো বিয়ে করা বউ। তুমি এটা ওর সঙ্গে কিছুতেই করতে পারো না। নেভার। হৃদমিলার মুখে বিয়ে করা বউ বাক্যটা শোনা মাত্রই আনমনে নিজের হাতটা দেখল ইয়াস। একটু আগেই এই হাত দিয়ে ধরেছিল প্রিসিকে। আচ্ছা, প্রিসির শরীর কি একটু বেশি গরম ছিল না? ছিল তো বোধহয়। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল। জীবনের থেকে হারিয়ে গেল দীর্ঘ ৭২ ঘন্টা। গত ৩ দিনে আর ইয়াসের সঙ্গে দেখা হয়নি প্রিসিলার। কি করেই বা হবে? সে তো জ্বরের কারণে বিছানায় ছাড়তে পারেনি এই কদিন। এত জ্বর, এত অসুস্থতার মাঝেও একটাবার প্রিসিলার খোঁজ নেয়নি ছেলেটা। কলেজের মেয়েগুলো ঠিকই বলে, ইয়াস আসলে একটা ডেড কুল ফিশ। ওর মাঝে হৃদয় বলে কিচ্ছু নেই।
মনে মনে কথাটা ভাবল প্রিসিলা। এর মাঝে পাপা কল দিয়েছিল অনেকবার, টেক্সটও করেছে, কিন্তু প্রিসিলা রিসিভ করেনি একটাও। পাপার উপর তার অগাধ অভিমান। মাম্মা নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলার জন্য উতলা হয়ে উঠেছে, তাই এত তোড়জোড়। প্রিসিলারও তো মন কেমন করে। হাজার হাজার কিলোমিটার দূরের দেশে এসেও মায়ের জন্য ছটফট করে অন্তর। অসুস্থ হলে বোঝা যায় মা কি জিনিস। আজকাল শরীরটা আর চলে না প্রিসিলার। একই তো জ্বর ঠান্ডা ভিতরটাকে অবরোধ করে রেখেছে। তার উপর জেট ল্যাগ এখনো কাটেনি। গায়ে গতরে পিড়িতে উপস্থিত থাকলেও শরীর চলছে তার ভিনদেশি টাইম জোনে। তার সঙ্গে যোগ হয়েছে প্রতি মাসের অবধারিত নারীদেহের অসুস্থতা। সব মিলিয়ে মন মানসিকতা খিচড়ে আছে ওর। যেহেতু ভিন্ন টাইম জোনে আছে তাই রাতের বেলা ঘুম আসে না কিছুতেই। অথচ সকাল হলেই চোখের পাতায় ভর করে নিদ্রা দেবে। তখন আর চাইলেও খুলে রাখা যায় না চোখ দুটো। গত ৩ দিনও একই নিয়মেই চলেছে জীবন। আজকেও তার ব্যতিক্রম নয়। তাই তো রাতের বেলা ডিনার শেষে আর বিছানায় শুতে গেল না প্রিসিলা। ঘরের আলো নিভিয়ে একটা হটব্যাগ নিয়ে চুপচাপ গিয়ে বসলো টিভির সামনে। কাউচের উপর না বসে হাঁটু মুড়ে মেঝেতে বসে পেটের উপর তুলে রাখলো হটব্যাগটা। তারপর রিমোট চেপে নেটফ্লিক্সে ঢুকে শুরু করলো মুভি দেখা। টিভি স্ক্রিনে কিচিং বুথ মুভির রোমান্টিক কাহিনী চলছে। এলি আর নোয়ার চমৎকার রসায়ন, সেই সঙ্গে আছে নোয়ার ভাই এলিও। চকলেট বার চিবুতে চিবুতে প্রিসিলা হাঁ করে গিলছে সবটা। সবে সবে মুভিতে মনোনিবেশ করেছে সে। ঠিক এমন সময় কোথা থেকে যেন জ্বরের বেগে সামনে এসে দাঁড়ালো ইহাস। এসে প্রিসিলার হাত থেকে ছু মেরে টিভি রিমোটটা নিয়ে গেল সে। তারপর কাউচের গায়ে কনুই ঠেকিয়ে গা ছড়িয়ে বসলো প্রিসিলার পাশেই। এক হাতে রিমোটটা চেপে টিভি চ্যানেল পাল্টাতে লাগলো, অন্য হাত দিয়ে শার্টের কয়েকটা বোতাম খুলতে খুলতেই বিড়বিড়ালো, বিড়িতে অনেক গরম, উফ। সঙ্গে সঙ্গে ছেদ করে উঠল প্রিসিলা। পাশ ফিরে দাঁত খিচিয়ে শক্ত গলায় বলল, রিমোট দাও। ইয়াস যেন আকাশ থেকে পড়ল। তেমন ভাবে কুঁচকানো কপাল ধীরে ধীরে সোজা হয়ে গেল তার। অবাক স্বরে বলল, রিমোট দিব মানে? আমার কাছ থেকে রিমোট চাচ্ছিস? বুক কাঁপে না তোর? না কাঁপে না, দাও বলছি। বলেই ঝট করে রিমোটটা নিয়ে নিল প্রিসিলা। নিয়ে একেবারে কোলের মধ্যে লুকিয়ে ফেলল। ওর কাণ্ডে মেজাজ খারাপ হয়ে গেল ইয়াসের। সবখানে একচ্ছত্র রাজ করে সবখানে একচ্ছত্র রাজ করা একঘুয়ে মস্তিষ্কটা মেনে নিতে পারল না এই হার। ফলস্বরূপ এক হাতে প্রিসিলাকে শক্ত করে চেপে ধরে অন্য হাত দিয়ে কুটোর থেকে তুলে আনল রিমোট। তখনই টের পেল ওর তলপেটের মাঝে গরম কিছুর উপস্থিতি। ইয়াসের কৌতূহল বাড়ল। রিমোটের থেকে ধ্যান সরিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, পেটে কি হয়েছে তোর? কি রেখেছিস এখানে? কই কিছু না তো। দৃষ্টি ঘুরিয়ে জবাব দিল প্রিসিলা। কিন্তু ইয়াস তো দমে যাওয়ার মানুষ নয়। কোনরূপ পূর্বাভাস ছাড়াই প্রিসিলার পেটের উপর থেকে সুতি জামার পাতলা আবরণটা আচানক সরিয়ে ফেলল সে। তৎক্ষণাৎ আড়ষ্টতায় কুঁকড়ে গেল প্রিসিলা। হটব্যাগটা গড়িয়ে মাটিতে পড়ল। দুহাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা চালালো মেয়েটা। ইয়াসের দৃষ্টি তখনও অনড়। হাত দিয়ে জামাটা একইভাবে তুলে রেখেছে। নিষ্প্রভ চোখের সামনে খেলা করছে এক ফালি নির্মেদ মোমরাঙা উদর আর তার মাঝে কোমল বৃত্তাকার নাভিকূপ। রমণের প্রতিটা নিঃশ্বাসের তালে ওঠানামা করা তনুখানি তখনও তিরতিরিয়ে কাঁপছে। যা দেখে ক্রমশ দৃষ্টি আচ্ছন্ন হয়ে এলো ইয়াসের। বুকের ভেতর ঘনীভূত হলো একটা ভূতা অসহ্যকর ব্যথা, যা এর আগে কখনো হয়নি। কোনো এক আশ্চর্য তৃষ্ণায় কণ্ঠতালু শুকিয়ে এসেছে তার। সেই সাথে ভারী হয়েছে নিঃশ্বাস। লতানো দেহের আকর্ষণীয় বাঘ দেখতে দেখতে আনমনে জিভ দিয়ে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নিল সে। টিসিলাকে সেই ছোট্টবেলা থেকে দেখে এসেছে ইয়াস। কখনো ওকে নিয়ে মনে কোনো সংকোচ কাজ করেনি। সেই জের ধরেই আজ এমন কাণ্ড ঘটিয়েছে সে। কিন্তু আশ্চর্যজনকভাবে ভুলেই গিয়েছিল প্রিসিলা এখন আর ছোট্টটি নেই। জামাকাপড়ে আবৃত লতানো শরীরটিতে বিশেষ পরিবর্তন এসেছে। নারীদেহের সকল আকর্ষণ এখন বিদ্যমান তার মাঝে। শুধু কি তাই, চোখ ধাঁধানো সৌন্দর্য ওর, যা ইয়াসের মতো প্রখর সংযমধারী মানুষকেও এক মুহূর্তের জন্য নির্বাক করে দিয়েছে। সেই সুযোগে ওর হাতের রিমোটটা আবারও টান মেরে লুফে নিল প্রিসিলা। মোহাচ্ছন্নতা ভেঙে গেল নিমিষেই। ইয়াস আস্তে করে ছেড়ে দিল ওকে। দৃষ্টি সরিয়ে লম্বা শ্বাস ফেলল। এখন আর টিভিতে মন বসছে না। ভেতর ভেতর অস্থির লাগছে খুব। এয়ার কন্ডিশনারের নিচে বসেও দরদর করে ঘামছে শরীর। ওদিকে হটব্যাগ সরে যাওয়াতেই আবারও ব্যথায় মুচড়ে গেল প্রিসিলা। দুহাত পেটে চেপে ধরে মৃদু আর্তনাদ করে উঠতেই দৃষ্টি ঘুরালো ইয়াস। মেয়েটাকে আপাদমস্তক পরখ করে জীবনে প্রথমবার স্বাভাবিক গলায় বলল, বেশি ব্যথা করছে? শুড আই কল এ ডক্টর?
বিপরীতে নাসূচক মাথা নাড়ালো প্রিসিলা। হাত দিয়ে শুধু হটব্যাগটাকে ইশারা করলো সে। সেটাকে এগিয়ে দিতে গিয়ে হুট করে একটা অত্যাশ্চর্য প্রশ্ন করে বসলো ইয়াস। ইজ ইট পিরিয়ড পেইন? ইয়াসের প্রশ্নে হঠাৎ জমে গেল প্রিসিলা। কেন যেন এই স্বাভাবিক কথাটাও ইয়াসের মুখ থেকে শুনে কান লাল গরম হয়ে উঠল ওর। চোখে চোখ রাখতে পারল না। সহসা কোনরূপ প্রত্যুত্তর না করেই ঘুরে তাকালো অন্যদিকে। ঠিক তখনই শ্রাবণের মেঘ ভেজা ধমকা হাওয়ার মতো ভেসে এলো প্রেমময় কিছু গানের চরণ। খেপা ছেড়ে গেল মনের মানুষ, আর তো পাবো না, যেতে দেব না তোমায়, হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না। পাশের বারান্দাটা ধূসর আঁধারে মোড়ানো। বৈদ্যুতিক আলো না থাকলেও চাঁদের রূপোলে আলো ঠিকরে পড়ছে মেঝেতে। মূলত সেখান থেকে ভেসে আসছে বিমুগ্ধ গানের সুর। ইয়াস প্রিসিলা একযোগে ঘুরে তাকিয়ে আছে সেদিকে। ক্ষীণ চোখ জুড়ানো আলোয় স্পষ্ট ভেসে আসছে একটা নারী মূর্তির অবয়ব। বারান্দার রেলিংয়ে ভর দিয়ে নিশ্চিন্তে মনে বাইরে মুখ বাড়িয়ে রেখেছে সে। গাইছে গুনগুন করে। এটা নিশ্চিত রিদমিলা। মেয়েটা লোকগীতি দুর্দান্ত গায়। ইয়াস আর অপেক্ষা করল না। চুপচাপ প্রিসিলার পাশ থেকে উঠে গেল সেদিকে। ইয়াস যেহেতু অমনোযোগী হয়ে উঠে চলে গেছে, সেই সুযোগে মনের আনন্দে চ্যানেল পাল্টাতে শুরু করলো প্রিসিলা। তারপর হঠাৎ যখন দৃষ্টি ঘুরিয়ে পেছনে চাইল, দেখলো ইয়াস দাঁড়িয়ে আছে রেডমিলার পাশ ঘেঁষে। স্থির হয়ে প্রসন্ন মনে গান শুনছে মেয়েটার। দৃশ্যটা দেখা মাত্রই চেহারায় মেঘ থমথমে আধার খনালো প্রিসিলার। একটু আগে সেই জিতে যাওয়ার আনন্দ নিমিষেই ফিকে হয়ে গেল অন্তরে। টিভিতে আর মন বসল না। মলিন মুখে শুধু তাকিয়ে দেখল বারান্দায় দাঁড়িয়ে গানের ভুবনে ডুবে থাকা যুগলকে। অবচেতন মনটা ভারী বিস্ময় নিয়ে বলে উঠল, ইজ হি ক্রাশিং অন হার? ইয়াস যখন ফিরল তখন গভীর রাত। হৃদমিলাও ফিরে গিয়েছে নিজের রুমে। বসার ঘরে কাউচের উপর মাথা রেখে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে প্রিসিলা। টিভিতে তখনও কিসিং বুথ চলছে। প্রিসিলাকে দেখেও ইয়াস না দেখার মতোই চলে যাচ্ছিল। তারপর আবার কি ভেবে যেন হুট করেই ফিরে এলো। হাঁটু মুড়ে বসলো এসে প্রিসিলার সামনে। দ্বিধাগ্রস্ত হাতখানা বাড়িয়ে মুখের উপর পড়ে থাকা চুলের গাছি সরালো। সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে উঠল একটা তেলতেলে আদুরে মুখ। গোলাপরাঙা ঘুমন্ত চেহারায় জুড়ে খেলা করছে অবুঝ বিষণ্ণতা। ইয়াসের তপ্ত নিঃশ্বাস মুখের উপর আছড়ে পড়া মাত্রই সামান্য চোখের পাতা কাঁপল মেয়েটার। কাঁপল রক্তরাঙা ঠোঁট দুটো। এই ঠোঁট দুটোতেই জীবনের প্রথম নোঙর ফেলেছিল ইয়াস। হোক রাগের বশে, কিন্তু চুম্বনের অদ্ভুত শিহরণ, সুমিষ্ট স্বাদ সবটাই অনুভব করেছিল সেদিন। তা তো অনস্বীকার্য নয়। কথাগুলো ভাবতে গিয়ে আড়ালে সূক্ষ্ম ঢুক গেল ইয়াস। সেই তালে তরঙ্গের মতো ওঠানামা করলো তার আকর্ষণীয় অ্যাডাম অ্যাপল। ওর মুখের দিকে চেয়ে হাসকি স্বরে বিড়বিড়ালো, ইজ পিরিয়ড রিয়েলি দ্যাট পেইনফুল? তখনই টিভির স্ক্রিনে ভেসে উঠল নুয়া এলের খুব অন্তরঙ্গ একটা মুহূর্ত। বৃষ্টি ভেজা রাতে পরিত্যক্ত একটি ফোন বুথের মধ্যে বসে একে অপরকে গভীরভাবে আলিঙ্গন করছিল তারা। অসাবধানতায় সেদিকে চোখ গেল ইয়াসের। তারপর আবারও চোখ ফিরিয়ে দেখল প্রিসিলাকে। অবচেতন মুখটা কি নিষ্পাপ দেখাচ্ছে। লম্বা সোনালি চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে মেঝেতে। আজ এই মুহূর্তে হঠাৎ করে প্রিসিলাকে অন্যরকম লাগছে ইয়াসের চোখে। যে কেবল তুষার জাওয়াতের মেয়ে প্রিসিলা জাওয়াত নয়, বরং এক পরিপূর্ণ রমণী, ইয়াসের সদ্য বিবাহিত স্ত্রী প্রিসিলা ইউভান। নিজের অজান্তে মেয়েটাকে কেমন জীবনে ঠাঁই দিয়ে ফেলল ইয়াস। এক মুহূর্তের জন্য মনের মাঝে জাগ্রত হলো নিষিদ্ধ সব বাসনা, যা কেবল স্ত্রীকে নিয়েই ভাবা যায়। সময় নষ্ট করল না সে। আত্মভ্রমে ডুবে গিয়ে মেয়েটাকে কোলে নিয়ে সহসা পা বাড়ালো নিজের রুমের দিকে। বিছানায় এনে প্রিসিকে শুইয়ে দিয়ে আলতো হাতে গায়ের চাদর টেনে দিল। অতঃপর মোহাচ্ছন্ন হয়ে শার্টের বোতামে হাত চালিয়ে ওর দিকে ঝুঁকতেই যাবে, তখনই টুংটাং আওয়াজ তুলে বেজে উঠল প্রিসিলার ফোন। তৎক্ষণাৎ বিভ্রম থেকে ছিটকে বেরিয়ে এলো ইয়াস। সংবিত ফিরে পেতেই প্রিসিলার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল সে। স্ক্রিনে চোখ পড়তেই দেখলো নোটিফিকেশন বারে পরপর দুটো মেসেজ। বিশেষ কিছু নয়, হাই হ্যালো, কবে দেখা করবে এসব। তবে দুটোই এসেছে একই নামের আইডি থেকে, নিভান জাওয়াত। নামটা দেখা মাত্রই চোয়াল শক্ত হয়ে গেল ইয়াসের। সঙ্গে সঙ্গে মেসেজ দুটো ডিলিট করে ব্লক লিস্টে ফেলে রাখলো আইডিটা। তারপর বিরক্ত চোখে তাকালো প্রিসিলার দিকে। প্রিসিলার দিকে বিরক্ত চোখে তাকালেও বস্তুত নিজের উপর বিরক্ত লাগছিল ইয়াসের। যে মেয়েটার প্রতি দুনিয়ার সকল রাগ ক্ষোভ বিরক্তি নিহিত, সে মেয়েটাকে কিনা আজকে
ও এভাবে দেখল। পিসির প্রতি এসব বিপরীতধর্মী অনুভূতির কোনো মানেই হয় না। দৃঢ় এই সংকল্পতে অনড় থাকতে চেয়েও বারবার খেই হারাচ্ছে ইয়াস। কারণ ইতিমধ্যে তার হৃদয়ে তোলপাড়। সহসা হাঁটুতে কনুই ঠেকিয়ে দুহাতে নিজের চুল টেনে ধরল ইয়াস। চোয়ালের পেশি শক্ত করে স্বগতোক্তি করে বিড়বিড়ালো, "বেরিয়ে যা, আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যা, প্রিসি বেরিয়ে যা।" পরের দিন প্রিসিলার ঘুম ভাঙল বেলা ১২টায়। ঘুম ভেঙে নিজেকে ইয়াসের রুমে আবিষ্কার করল সে। আগের দিনের কথা ভাবতে গিয়ে একটু সন্দিহান হলো বটে। মনের ভেতর খচখচ করল, প্রশ্ন জাগলো, "আমি এই ঘরে কেন? কে নিয়ে এলো আমায়?" ইয়াস। তারপর চোখ ঘুরিয়ে রুমটাকে পরখ করতে নিলেই দৃষ্টি গিয়ে থমকালো বিছানার পাশের পিসি টেবিলের দিকে। ব্ল্যাক টি-শার্ট আর শর্টস পরা হয়তো ইয়াস, কানে হেডসেট আর মাইক্রোফোন লাগিয়ে অন্য ভুবনে ডুবে আছে। যন্ত্রের চেয়েও দ্রুত গতিতে চলছে তার হাত। চোখ দুটো স্ক্রিনে নিবদ্ধ থাকলেও হঠাৎ প্রিসিলার উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো ছেলেটা। চোখে চোখ পড়ে যাওয়ায় তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে নিল মেয়েটা। অভিযোগের স্বরে বলল, "আমাকে এই ঘরে কেন নিয়ে এসেছো? তোকে কে বলল যে আমি নিয়ে এসেছি?" ভ্রু বাঁকিয়ে ভারী আশ্চর্য গলায় প্রশ্নটা করল ইয়াস। "তাহলে?" প্রিসিলার কণ্ঠে বিস্ময়। ইয়াস ঘুরে আবারও মনিটরের পর্দায় দৃষ্টিপাত করল। হাতের কাজে অনড় থেকে খুব দায়সারা গলায় বলল, "নিজেই এসেছিস? হেঁটে হেঁটে?" বিপরীতে একবার উপর নিচ মাথা নাড়ল ইয়াস। যা শুনে বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ল প্রিসিলার। অত্যাশ্চর্য হয়ে স্বগতোক্তি করে আওড়ালো, "ব্যাপার জটিল মনে হচ্ছে। যত দ্রুত সম্ভব পাপার সাথে আলাপ করতে হবে। কিছু বললি?" কানের হেডসেট খুলে আবারও প্রশ্ন করল ইয়াস। তার চোখে রাজ্যের বিরক্তি। সেদিকে চেয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল প্রিসিলা। এদিক ওদিক নাসূচক মাথা নাড়িয়ে ফের প্রশ্ন করল, "কয়টা বাজে?" "বেলা ১২টা।" প্রিসিলার চোখ বড় বড় হয়ে গেল। বিস্ফোরিত স্বরে বলল, "এতক্ষণ ঘুমিয়েছি? কেউ ডাকলো না তো? বাড়িতে কেউ নেই?" আবার বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো দায়সারা জবাব। সঙ্গে সঙ্গে ফিরতি প্রশ্ন ছুড়ল প্রিসিলা, "কেন, কোথায় গিয়েছে সবাই?" "সেটা তুই গিয়ে জিজ্ঞেস কর, আমাকে কেন জ্বালাচ্ছিস?" ইয়াসের রুক্ষ জবাব শুনে মুখটা মলিন করে ফেলল প্রিসিলা। তারপর কি ভেবে ফের উৎকণ্ঠা নিয়ে জানতে চাইল, "আচ্ছা, তুমি কোথায় ঘুমিয়েছিলে?" "ঘুমাইনি।" "সারা রাত গেম খেলেছো?" "হুম।" "কিন্তু কেন? সোফায় ঘুমাতে পারতে।" ঠোঁট উল্টে কথাটা বলল প্রিসিলা। বিপরীতে চোখ বুজে দম ছাড়ল ইয়াস। জিভের ডগায় ঠেলে মনে মনে আওড়ালো, "কালকে যা দেখিয়েছিস তারপরও ঘুম আসলে তো?" কিন্তু মুখে বলল, "তোর কথায় আমাকে ঘুমাতে হবে? একে তো এসে স্বৈরাচারের মতো বিছানা দখল করেছিস, তার উপর এখন আবার জাজের মতো প্রশ্ন করে যাচ্ছিস। ডু ইউ লুক লাইক এ ডিপেন্ডেন্ট?" এদিক ওদিক মাথা নাড়ল প্রিসিলা। "অর্থাৎ না।" সঙ্গে সঙ্গে মুখের ওপর গর্জে উঠল ইয়াস। "দেন গেট লস্ট।" মাহিন বাড়িতে নেই, জরুরি কাজে চিটাগাংয়ের বাইরে গিয়েছে সে। আর রিদমিলা গিয়েছে মেডিকেল ক্যাম্পেইনের জন্য বান্দরবন। খাবার টেবিলে বসে রৌনকই কথাগুলো জানিয়েছে প্রিসিলাকে। ওরা আজকে আপাতত ফিরবে না। রৌনক নিজেও এ বাড়িতে থাকে না। সে আসে কেবল স্যারের প্রয়োজনে। যেহেতু বাড়িতে কেউ নেই তাই লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে সেরে ফেলল প্রিসিলা। তারপর আবারও চলে গেল ঘুমাতে। আজকের প্ল্যান আপাতত এটাই, সারাদিন ঘুম। ওদিকে ইয়াসু আর পিসি থেকে ওঠেনি। সকাল থেকে রাত অবধি গেম নিয়েই পড়েছিল সে। তারপর যখন একটু ক্লান্ত হলো তখন গিয়ে শুয়ে পড়ল বিছানায়। উপর হয়ে বালিশে মুখ ডুবাতেই ওর নাকে এসে লাগলো ভ্যানিলার একটা মিষ্টি সুঘ্রাণ। মেয়েলি শরীরের ঘ্রাণটা মাদকের মতো টানছে ওকে। সুঘ্রাণে বুঁদ হয়ে যেতে যেতেই ইয়াসের মনে পড়ল কাল রাতে এখানে প্রিসিলা ঘুমিয়েছিল। তার শরীরের ঘ্রাণটা এমন, এতটা নেশালো আর হৃদয়স্পর্শী। বেখেয়ালে কথাটা ভাবতে গিয়ে চট করে চোখের পাতা খুলে ফেলল ইয়াস। ভেতরটা হাঁসফাঁস করে উঠল। বেঘুরে আওড়ালো, "কি ভাবছি আমি এসব?" কিছুক্ষণ সময় নিজেকে স্থির করে আবারও ঘুমানোর উদ্দেশ্য চোখ বন্ধ করল ইয়াস। সঙ্গে সঙ্গে মানসপটে ভেসে উঠল কাল রাতে সেই অভূতপূর্ব দৃশ্যটা। কচি ডগার মতো লতানো একটা নির্মিত ফর্সা উদর আর তার মাঝের মোমের মতো কোমল নাভিকুণ্ড। দৃশ্যটা চোখে ভাসতেই শোয়া ছেড়ে উঠে বসল ইয়াস। ভেতর ভেতর অস্থির লাগছে খুব। গত ৪৮ ঘন্টা যাবৎ নির্ঘুম, পরিশ্রান্ত চোখ দুটোও বেইমানি করছে ওর সঙ্গে। প্রিসিলার মাঝে যা আছে অন্য মেয়েদের মাঝেও তাই আছে। তাহলে প্রিসিলাকে কেন এত আকর্ষণীয় লাগছে? ওকে কখনো রমণী রূপে কল্পনা করেনি তাই? নাকি বিশেষ কোনো কারণ? হৃদগহীনে উকি দেওয়া শত শত প্রশ্নের উত্তর খুঁজতে গেল না ইয়াস, বরং মনের ওপর মেজাজ দেখিয়ে হুড়মুড়িয়ে বিছানা ছাড়ল সে। তারপর চুপচাপ এগিয়ে গিয়ে বসল সে লিভিং রুমের মেঝেতে।
চারিদিকের আলো নেভানো, এক কোণে জ্বলতে থাকা ল্যাম্পশেডের তরল আলোয় ঘরের সর্বত্র একটা স্নিগ্ধতা বিরাজ করছে। ইয়াশ খুব অনীহা নিয়ে টিভি অন করলো। দেখলো টিভিতে কালকের মুভিটাই চলমান। সহসা দেখতে আরম্ভ করলো সে। কিসিং বুথ মুভির বেশ কয়েকটা সিরিজ রয়েছে। প্রথমটা শেষ করতেই রাত গড়ালো দুটোর ঘরে। দেওয়ালে টাঙানো পেন্ডুলাম ঘড়িটা ঢং ঢং করে জানান দিচ্ছে সময়। ঠিক এখন ওই ঘর থেকে জম্বির মতো বেরিয়ে এলো প্রিসিলা। লম্বা হাঁটু সমান দ্বিগুল সোনালি চুলগুলো এলোমেলো হয়ে শরীরে লেপ্টে আছে। পরনে সিম্পল পাজামা সেট। কি জানি কি হলো মেয়েটার। এসে ইয়াসের সামনে হাঁটু মুড়ে বসলো সে। তারপর আবদারের স্বরে বলল, আইসক্রিম খেতে চাই, এনে দাও। প্রিসিলাকে দেখা মাত্রই রিমোট চেপে টিভি অফ করলো ইয়াস। সঙ্গে সঙ্গে ধূসর এক নিচ্ছিদ্র অন্ধকার মুহূর্তেই গ্রাস করলো ওদের। ল্যাম্পশেডের আলোটা একেবারে কমিয়ে রাখা, তাই হয়তো দৃষ্টির এই তারতম্য। তবে এই নিকষ কালো আঁধারের মাঝেও ইয়াসের কৌতূহলী দৃষ্টি চোখ এড়ায়নি প্রিসিলার। কিন্তু মেয়েটা তো উন্মুখ হয়ে উঠেছে। ঘুম থেকে উঠেই এসেছে শুধু আইসক্রিম খাওয়ার জন্য। ভেবেছিল একাই বেরিয়ে যাবে। তখনই মনে পড়ল এটা বাংলাদেশ। তাই তো ইয়াসের কাছে এসেছে। ইয়াসকে একইভাবে চেয়ে থাকতে দেখে আবারও ঠোঁট উল্টালো প্রিসিলা। অধৈর্য গলায় বলল, তুমি কি শুনতে পাওনি আমার কথা? আমি আইসক্রিম খেতে চাই। এবার ভ্রু কুঁচকে গেল ইয়াসের। মেয়েটাকে আপাদমস্তক পরখ করে তিরিক্ষি গলায় বলল, কমন সেন্স কোথায় তোর? এখন রাত কটা বাজে জানিস? জানি তো, রাত 2টো। রাত 2টোয় তুই আমার কাছে আইসক্রিম খেতে চাইছিস? কি মনে হয় আমি জাদুকর? আমি খাবো মানে খাবোই, ক্রেভিংস হচ্ছে আমার, উফ। প্রিসিলাকে অস্থির দেখালো। ইয়াস একটু সময় নিয়ে বিরস মুখে বলল, এটা ইতালি নয় যে যখন যা চাইবি তাই পাবি। বিডিতে এত রাত অব্দি কিছু খোলা থাকে না। আমি এত কিছু জানি না, তুমি এনে দাও। কথাটা বলেই হঠাৎ ইয়াসের বাহু আঁকড়ে ধরল প্রিসিলা। চুলগুলো সব লেপ্টে গেল তার গায়ে, শার্টের ভাঁজে। ইয়াস একটু থমকালো। ভেতরের হাঁসফাঁস ভাবটা আবারও ফিরে এলো। দ্বিগুণ হয়ে গেল হৃদস্পন্দন। অগত্যা দাঁতে দাঁত পিষে রুদ্ধশ্বাসে বাদ সাধল সে। দূরে থাক পিসি, আমি এভাবে কথা বলতে পারছি না। কেন? জানি না, দম বন্ধ হয়ে আসছে। আইসক্রিম না এনে দিলে যাব না, কিছুতেই না। প্রিসিলার একগুঁয়ে প্রত্যুত্তর। তা শুনে কপাল গুছালো ইয়াস। সন্দিহান গলায় বলল, তুই চাইছিস আমি মরে যাই, তাই তো? আমার সংস্পর্শে কারোর মৃত্যু হতে পারে সেটা আগে জানা ছিল না। সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ওর গ্রীবা চেপে ধরল ইয়াস। মুখের কাছে মুখ নিয়ে এসে শীতল গলায় বলল, হই, আমার হই। দেখতে পাচ্ছিস না অস্থির হয়ে আছি? তোর জন্যই সব হয়েছে। ঘুম হারাম করে দিয়েছিস তুই আমার। আমি তোমার এত অপছন্দের কেন বলো তো? কম্পিত স্বরে প্রশ্নটা করতে গিয়ে নীলাভ দুনয়ন জলে থই থই করে উঠল প্রিসিলার। টুপটাপ করে গড়িয়ে পড়ল ইয়াসের হাতের উপর। তৎক্ষণাৎ দৃষ্টি শীতল হয়ে এলো মানবের। মেয়েটাকে কষ্ট দেওয়ার অপরাধে জীবনে প্রথমবার নিজের উপর ক্রোধ জন্মালো তার। প্রলম্বিত শ্বাস ফেলে প্রশ্ন করল, তোর কি মুড সুইং হচ্ছে? এবারে ইয়াসের থেকে দূরত্ব বাড়িয়ে সরে বসল প্রিসিলা। অন্যদিকে মুখ ঘুরিয়ে মাথা নাড়ল শুধু। প্রিসিলার নীরব সম্মোহনে তপ্ত শ্বাস ছাড়ল ইয়াস। অন্যান্য সময় মেয়েটা অবজ্ঞা করলেও আজ করতে পারল না। কণ্ঠস্বর খাদ্যে নামিয়ে রুক্ষ আওয়াজে বলল, যা গিয়ে চেঞ্জ করে আয়। কেন? আইসক্রিমের গুষ্টি উদ্ধার করব তাই। গভীর রাতে তারকাদের বিশাল সমাগমে চঞ্চলা কিশোরীর মতো ঝলমলে করছে রাতের আকাশ। কোথাও মেঘের ছিটে ফুটো নেই। দিগন্তে হাসি মুখে জ্যোৎস্না বিলাচ্ছে এক ফালি অর্ধচন্দ্র। রাতের রূপলি আলো ভেসে যাচ্ছে চারিপাশ। জোয়ার ভাটার অকৃত্রিম সন্ধিতে সাগরকন্যা অশনি রূপ ধারণ করেছে। ফেনীল জলরাশির বুকে বিশাল ঢেউ তুলে খানিক বাদে বাদে আছড়ে পড়ছে বালুচরে। জ্যোৎস্না রাত সাদা চকচকে বালুচর ধরে নিরুদ্দেশ হেঁটে চলেছে ইয়াস আর প্রিসিলা। একটা পাতলা নীল রঙের ফ্রক পরে ঘাস ফড়িং এর মতোই তিরিং বিরিং করছে মেয়েটা। কখনো মনের সুখে আইসক্রিম খাচ্ছে, আবার কখনো ছুটে গিয়ে সমুদ্রে পা ভেজাচ্ছে। ঢেউয়ের চাপটায় ক্রমশ ভিজে উঠছে তার বসন। তাতেও তার কোনো হেলদোল নেই, পুতুলের মতো রুশকন্যার। সে একবার ছুটে গিয়ে পা ভেজাচ্ছে, ফের নিটুল পায়ে রিনঝিন শব্দ তুলে এসে দাঁড়াচ্ছে ঈশানের পাশে। সমুদ্রের তীরে এসেছে থেকেই ভেজা বালুচরের উপর গা ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছে ইয়াস। দৃষ্টি তার অদূরের লাইট হাউসটাতে নিবদ্ধ। অবশ্য কখনো কখনো আর চোখে খেয়াল করেছে মেয়েটাকে। আজ কেন যেন ওর দস্যিপনা অকারণেই ভালো লাগছে। কেন ভালো লাগছে জানা নেই। তবে ভেতর ভেতর কোথাও একটা নরম আদুরে স্বস্তি জেঁকে বসেছে। ইয়াসকে সেই তখন থেকে চুপ করে বসে থাকতে দেখে এবার হুটোপুটি বাদ দিয়ে ওর পাশে এসে বসলো প্রিসিলা। মেয়েটাকে দেখেও দেখল না ইয়াস।
অবচেতন দৃষ্টি ফেলে তাকিয়ে থাকলো দূর অন্ধকারে। ইয়াসকে এভাবে নির্বিকারে বসে থাকতে দেখে যেচে পড়ে প্রশ্ন করলো প্রিসিলা, তুমি সবসময় সমুদ্রের পাড়ে এলে এমন গম্ভীর হয়ে যাও কেন বলো তো? নো রিজন, ভালো লাগে তাই। অত্যন্ত রূঢ়ভাবে প্রত্যুত্তর করল ইয়াস। প্রিসিলা আর কিছু বলল না। হাঁটুতে মাথা এলিয়ে দিয়ে আনমনে বিড়বিড়ালো, কত শখ ছিল নিকুর সঙ্গে সমুদ্র দেখব। দুজন হাতে হাত রেখে সারাদিন বালুচরের বুকে ছুটে বেড়াবো। তারপর যখন সূর্যাস্ত নামবে, মেঘে মেঘে আগুন ধরিয়ে রক্তিম হয়ে যাবে দিগন্ত, তখন সূর্যের সাথে সাথে আমিও নীল জলে ডুবে যাব। প্রথম আলিঙ্গন হবে আমাদের। নিকুর সবচেয়ে সুন্দর ছবিটা আমি নীল সমুদ্রের পাড়ে বসে আঁকতে চেয়েছিলাম। তুই কি জানিস বেদনার রং নীল? নীল সবসময় কষ্টদায়ক। আমার কাছে নীল মানে অভিশাপ। ইয়াসের কথা শুনে অপ্রস্তুতভাবে ঘুরে তাকালো প্রিসিলা। দেখলো লাইটার দিয়ে সিগারেট ধরাচ্ছে ছেলেটা। সেদিকে চেয়ে ভারী অবুঝের মতো প্রশ্ন করলো ও। মানে? নাক মুখ দিয়ে ধুমায়িত বাষ্প ছেড়ে শূন্যে তাকালো ইয়াস। ক্ষণকালের নৈশব্দ ভেঙে নিস্তেজ গলায় বলল, নিকু তোর ফ্রেন্ড নুবাকে প্রপোজ করেছে। দে আর ইন এ রিলেশনশিপ। আবারও ঘুরে তাকিয়ে হাঁটুতে মুখ গুজল প্রিসিলা। অনামিকায় বসানো রক্তিম আংটিটাকে হাতের সাহায্যে নড়াচড়া করে বিপন্ন গলায় বলল, ও। বিপরীতে ফুঁস করে একটা ফাঁকা নিঃশ্বাস বেরিয়ে এলো ইয়াসের বুক চিরে। সেই ছোটবেলা থেকে প্রিসিলার চোখে নিকুর প্রতি অন্যরকম ভালো লাগা দেখে এসেছে সে। প্রিসিলার ভালো লাগা, খারাপ লাগার প্রতি ওর বরাবরই আগ্রহ কম। নিকুর ব্যাপারটাতে অল্প বয়সী মেয়েদের টিনেজ ফ্যান্টাসি ভেবে গুরুত্ব দেয়নি কখনো। অথচ আজ অকারণেই এত বড় একটা মিথ্যে কথা বেরিয়ে এলো মুখ ফসকে। যদিও নোভাকে প্রপোজ করবে বলে ভেবে রেখেছে নিকু। ইয়াসকে ফোন দিয়ে ব্যাপারটা নিজেই জানিয়েছে সে। তবে ইয়াস আরো জটিলভাবে উপস্থাপন করেছে প্রিসিলার কাছে। কিন্তু কেন? স্রেফ প্রিচিকে কষ্ট দেওয়ার জন্য, নাকি অন্য কোনো কারণ? মনের মাঝে হাজারো কথার ঝড় বয়ে যাচ্ছে ইয়াসের। অকারণে দুটানায় মনটা ভেসে উঠছে বারে বারে। ঠিক তখনই শতপ্রবণিত গলায় বাক্য ছুড়ল প্রিসিলা, থ্যাঙ্কস ফর দ্য আইসক্রিম। শূন্য থেকে চোখ সরালো ইহাস। বিস্মিত চোখে মেয়েটার দিকে ঘুরে তাকালো আচানক। তুষ্ট আওয়াজে জানতে চাইল, তুই কষ্ট পাসনি? আমার কি সত্যিই কষ্ট পাওয়া উচিত ছিল? তুমি বলো। একজনের বিবাহিত স্ত্রী হয়ে অন্য একটা ছেলের জন্য কষ্ট পাওয়াটা কি খুব গর্বের কাজ? তুমি বোধহয় চেয়েছিলে আমি কষ্ট পাই, ওই জন্যই কথাটা বলেছ। নয়তো তুমি এত কিছু এক্সপ্লেন করার ছেলেই নও। হাতের আংটিটাকে গভীর দৃষ্টিতে পরখ করে ক্ষীণস্বরে প্রত্যুত্তর করল প্রিসিলা। বিপরীতে ইয়াস আর কিছু বলল না। থমথমে চেহারা নিয়ে ফের টান দিল জ্বলন্ত সিগারেটে। মুখে কিছু না বললেও ভেতর ভেতর খুব সূক্ষ্ম একটা অধিকারবোধ চেপে বসল নিভৃতে। উত্তাল জলরাশির মতোই অশান্ত হলো মন। শক্ত অভিব্যক্ত আরো শক্ত হয়ে উঠল তার। তখনই ফের বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো রমণীর ঋণঋণে কণ্ঠস্বর। সিগারেট আমার ভালো লাগে না, খুব বাজে গন্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে। প্রিসিলার মুখ থেকে কথাটা নিঃসৃত হওয়া মাত্রই আঙ্গুলের টোকায় সিগারেটের টুকরোটা অধরে ছুঁড়ে ফেলল ইয়াস। অতঃপর পকেট থেকে একটা ললিপপ বের করে খোসা ছাড়িয়ে মুখে পুরল। ঘটনার আকস্মিকতা স্তব্ধ হয়ে গেল প্রিসিলা। যে ছেলে কখনো তুষারের কথা অব্দি শুনে না, সে আজ ওর এক কথায় সিগারেট ফেলে দিল। আশ্চর্য! অনেকক্ষণ যাবৎ প্রিসিলাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আকস্মিক মুখের ললিপপটা বের করে ওর দিকে বাড়িয়ে দিল ইয়াস। মেঘি গাম্ভীর্য নিয়ে বলল, তাকিয়ে আছিস কেন? খাবি? সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে ফেলল প্রিসিলা। ভারী অনীহা নিয়ে বলল, ইউ না। এমন ভাব করছিস যেন তুই কখনো আমার মুখে স্বাদ নিসনি। আমি তো সেদিনে তোর। মুখ ফুঁড়ে অবাধে বেরিয়ে আসা বাক্যখানে জোরপূর্বক লাগাম টানল ইহাস। প্রিসিলা ততক্ষণে লাল হয়ে উঠেছে। আড়ষ্টতে জমে গিয়ে চুপচাপ তাকিয়ে আছে পায়ের দিকে। সাময়িক অস্বস্তি কাটাতে তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টালো ইয়াস। পূবের আকাশের দিকে দৃষ্টি ফেলে বলল, ভোর হয়ে আসছে, চল ফিরে যাই। ইয়াসের দৃষ্টি অনুসরণ করে প্রিসিলাও দৃষ্টিপাত করল সেদিকে। দেখল দিগন্তের মিশে যাওয়া ওই দূর পাহাড়ের চূড়ায় সূর্য উঁকি দিচ্ছে। কোমল রবি কিরণের সোনালি ছটায় ক্রমশ উজ্জ্বলাভ হয়ে উঠছে ধূসর আকাশ। চারিদিকে একটা মন ভুলানো স্নিগ্ধ হাওয়া। পেছনে সমুদ্র গর্জন, আর সম্মুখে বিস্তার বেলাভূমি। একটু বাদে পাখিরা সব জেগে যাবে। শুরু হবে মধুর কলতান। কিছুক্ষণ চোখ বন্ধ করে একাকী দাঁড়িয়ে থেকে ভোরের বিশুদ্ধ বাতাস গায়ে মাখল প্রিসিলা। তখনই পেছন থেকে ভেসে এলো ইয়াসের কর্কশ কণ্ঠস্বর, এখানে থেকে যাওয়ার প্ল্যান থাকলে বলিস, পাপাকে কল দিয়ে জানাতে হবে তো।
ছুটে এসে ইয়াসের সঙ্গে পা চালালো প্রিসিলা। আশ্চর্য গলায় জানতে চাইল, কি জানাবে? জানাবো এই যে তার একমাত্র কন্যা শেহজাদি রূপাঞ্জেল আপাতত ঘরবাড়ি ছেড়ে সমুদ্রের কিনারে বাস করতে চায়। ইয়াসের কথা শুনে মুখ গোঁজ করে ফেলল প্রিসিলা। অভিমান নিয়ে বলল, তুমি তো সবসময় এটাই চেয়ে এসেছ, আমি যেন পরিবার থেকে দূরে সরে যাই। অথচ দেখো, ডেস্টিনি আমাদের একসুতোই বেঁধে দিয়েছে। প্রিসিলার অভিমানী বাক্যে আকস্মিক থমকে দাঁড়ালো ইয়াস। অতি সাবলীল এই বাক্যটা পিং পং বলের মতোই ক্রমশ ঢপ খেতে লাগলো তার মস্তিষ্কে। প্রিসিলা কি ঠিক বলল? সত্যিই কি এটা ডেস্টিনি? যদি সেটা হয়েও থাকে তবে এর শেষ কোথায়? প্রিসিলা পরিপূর্ণ বাঙালি নয়। জেনেটিকলি তার জন্য নির্ণয় না হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ইয়াসের সঙ্গে কেন ভবিতব্য জুড়ে গেল? ইয়াস তো কোনো নীলাম্বরীর মায়ায় পড়তে চায় না। চায় না তার ড্যাডের মতো একই ভুল করতে। কথাগুলো ভাবতে ভাবতে ইয়াসের চোখ গিয়ে আটকালো সদ্য ভোরে সাগরের কূল ঘেঁষে ঝিনুক কুড়াতে থাকা হকার ছেলেটির দিকে। ওর হাতে অনেকগুলো ঝিনুকের তৈরি অলংকার। একদৃষ্টে ছেলেটাকে দেখতে দেখতে ইয়াসের বক্রাকার কপাল ধীরে ধীরে সোজা হয়ে গেল। ঠিক সে সময় একটু দূরে দাঁড়িয়ে প্রিসিলা গলা চিরে ডেকে উঠল ওকে। কি হলো? তুই যা, আমি আসছি। কোনরূপ জবাবদিহিতা ছাড়াই মেয়েটাকে মাঝপথে বিদায় জানিয়ে দিল ইয়াস। প্রিসিলা দাঁড়িয়ে থাকলো না, আনমনেই হেঁটে চলে গেল অনেকটা দূরে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে গেল। সুনীল গগনে পেঁচা তুলোর মতো উড়তে লাগলো সাদা রঙের মেঘ। প্রিসিলা যখন বেলাভূমি ছাড়িয়ে বাড়ির কাছাকাছি পৌঁছালো, তখন হঠাৎই পেছন থেকে ধীম গলায় ডেকে উঠল কেউ, প্রিসি। রেশমের মতো সোনালি চুলগুলো একপাশে ফেলে ঘুরে তাকালো প্রিসিলা। দেখল উড় থেকে কয়েক হাত দূরে পকেটে হাত গুজে শটান দণ্ডায়মান ইয়াস ইউভান। পরনে ব্ল্যাক শর্টস আর ব্ল্যাক ওভারসাইজ টি শার্ট, পায়ে অতি সাধারণ স্লাইড স্লিপার। ফর্সা রুমোর শরীরের কালারের মেলবন্ধনটা দারুণ লাগছে, মানিয়েছে খুব। সমুদ্রাগত মাতাল হাওয়ায় তীর তীর করে উঠছে সব। উঠছে তার মাথা ভর্তি এক ঝাড় কালো চুল। বিশাল লম্বা আর মানানসই প্রশস্ত দেহের অধিকারী সে। চোখের দৃষ্টি তির্যক অথচ নেশালো। নির্ঘুম এলোমেলো চুলের ইয়াসকে পরখ করতে যেয়ে এক মুহূর্তে যেন থমকে গেল প্রিসিলা। মনে হলো সকালের প্রথম সূর্যোদয়ের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে আজ প্রথমবার দেখল ও। আর প্রথমবারই আবিষ্কার করল ইয়াস ইউভান কেবল সুদর্শনই নয়, বালিকার কোমল হৃদয়ে জড়ো হাওয়া তোলপাড় করে দেওয়ার মতোই প্রখর দৃষ্টি তার। ওকে দেখতে গিয়ে রবি ঠাকুরের একটা কবিতার চরণ মনে পড়ে গেল প্রিসিলার। গ্রহণ শেষে রাঙা আলোয় সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। পিসি শুন। ইয়াস আবারও ডেকে উঠতেই ভীমম্র কেটে গেল প্রিসিলার। সহসা দৃঢ় পায়ে এগিয়ে গেল নিজের অঘোষিত স্বামীর নিকট। প্রিসিলা কাছাকাছি আসতেই পকেট হাতড়ে কিছু একটা বের করে আনলো ইহাস। ঠিক সেই সময় অনুভূতির দেওয়ালে সূক্ষ্ম চির ধরিয়ে নদীর প্রতিকূল স্রোতের মতোই পাশ থেকে প্রিসিলার নাম ধরে ডেকে উঠল কেউ, প্রিসিলা জাওয়াদ। ঘুরে তাকালো প্রিসিলা। সঙ্গে সঙ্গে আবারও পকেটে হাত গুজে ফেলল ইয়াস। পাশ ফিরে দেখল নগণ্য পরিচিত একটা মুখ। বিশাল আকৃতির একটা গোলাপ ফুলের বুকে নিয়ে সামনেই দাঁড়িয়ে আছে ওদের। প্রথম দেখাতে একটু হতবাক হলেও চিনতে অসুবিধা হলো না ইয়াসের। ছেলেটাকে দেখা মাত্রই আশ্চর্যের ঝিলিক খেলে গেল প্রিসিলার চোখের তারায়। পুলকিত স্বরে আওড়ালো, নিভান, আপনি এখানে? কি করব, রাশিয়ান মহারানী যে আমাকে সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দিয়েছে। এদিকে জন্মদিনের উইশ না করেও থাকতে পারছিলাম না, তাই খুঁজতে খুঁজতে চলেই এলাম। বিগলিত হেসে কথাগুলো বলেই ফ্লাওয়ার বুকেটা প্রিসিলার দিকে বাড়িয়ে দিল নিভান। দ্বিতীয়বারের মতো অভ্যর্থনা জানিয়ে বলল, শুভ জন্মদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি করে জানলেন? তোমার অ্যাবাউট চেক করেছিলাম। ও। মিষ্টি হেসে নিবানের অভিবাদনটুকু সাদরে গ্রহণ করল প্রিসিলা। তারপর আশ্চর্যের সুরে বলল, কিন্তু আমি তো আপনাকে ব্লক করিনি। তখনও পকেটে হাত গুজে তালগাছের মতো মাথা উঁচিয়ে প্রিসিলার পেছনে দাঁড়িয়েছিল ইয়াস। লম্বায় প্রিসিলার দ্বিগুণ সে। দেখে মনে হচ্ছে পুচকি মেয়েটাকে সকল বিপর্যস্ততা থেকে রক্ষা করার জন্যই তার নির্ভীক অবস্থান। কথা বলতে বলতে হঠাৎ নিভানের চোখ গেল ইয়াসের দিকে, যার প্রখর তেজালো দৃষ্টি ইতিমধ্যে নিভানকে গ্রাস করে নিচ্ছে। সেদিকে তাকিয়ে প্রিসিলার উদ্দেশ্যে নিভান একটু অপ্রতিভীত হয়ে বলল, তোমার কাজিন, তাই না? অস্বীকার করার কিছুই নেই। সহসা মৃদু হেসে মাথা নাড়ালো প্রিসিলা। সঙ্গে সঙ্গে ওর দিকে হাত বাড়িয়ে দিল নিভান। হেই ব্রো। বিপরীতে কর্মদনের প্রয়োজন বোধ করল না ইয়াস। কণ্ঠে রাজ্যের অনীহা নিয়ে বলল, হাই।
ইয়াসের ভাবভঙ্গিমা ভালো ঠেকছে না। সহসা প্রিসিলা একটু এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে উঠল নিভানের কানে, ও একটু অ্যান্টি সোশ্যাল, ওকে ঘাটাবেন না একদম, রেগে গেলে মেরে টেরে বসবে। কি বলছো, এত রাগ? প্রিসিলার কথা শুনে হতভম্ব হয়ে গেল নিভান। বিপরীতে আবারও হাসূচক মাথা নাড়ালো মেয়েটা, রসিয়ে রসিয়ে বলল, ঠিকই বলেছি, ওকে আমি ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারে না। কিন্তু কিভাবে? এবারে এক ঝলক পেছনে ঘুরে ইয়াসের দিকে দৃষ্টিপাত করল প্রিসিলা। ইয়াসও ভ্রুকুটি করে ওর দিকে তাকালো। তারপর আবারও সামনে তাকিয়ে নিভানকে উদ্দেশ্য করে বলল, সেসব পরে বলবো, আগে ভেতরে চলুন, চা খাবেন। আমি তো চা খেতে আসিনি। কথাটা বলেই কুটিল হাসল নিভান। প্রিসিলা ভ্রুকুটি করে বলল, তাহলে? আমার তরফ থেকে একটা ট্রিট বাকি ছিল, মনে আছে? হ্যাঁ, আপনার রেস্টুরেন্টে। আজ আর রেস্টুরেন্টে নই, আমার মায়ের হাতের প্রপার বাঙালি খাবার টেস্ট করাতে চাই তোমাদের। আর আমার তরফ থেকে এটাই তোমার জন্মদিনের ট্রিট। নিভানের কথা শুনে চোখ দুটো বড় বড় হয়ে গেল প্রিসিলার। বাঙালি খাবারের প্রতি এক অদ্ভুত ঝোঁক রয়েছে মেয়েটার। তাই তো উৎফুল্ল গলায় বলে উঠল, দ্যাটস সো সুইট অফ ইউ। পরপরই কি ভেবে যেন ইয়াসের দিকে তাকালো ও। ছেলেটার রক্তগরম চোখে চোখ পড়তেই মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেল। মলিন স্বরে বলল, কিন্তু ইয়াস। বাক্য সম্পন্ন করতে হলো না প্রিসিলার। তার আগেই উদ্ধারকর্তার মতো মুখ থেকে কথা কেড়ে নিল নিভান। ইয়াসকে উদ্দেশ্য করে খুব প্রসিদ্ধ গলায় বলল, ইয়াস ব্রো, প্লিজ কাম উইথ আস। তুমি গেলে আমারও ভালো লাগবে। টিসিলা মনে মনে জানতো না কুচু ছেলেটা কিছুতেই রাজি হবে না। বিনা বাক্য বয়ে মুখের উপর না করে দিবে নিভানকে। ও নিজেও বোধহয় এটাই চেয়েছিল। ইয়াস না যাক, নিভানের অনুরোধে তুষ্ট না হোক, কিন্তু জীবনের প্রথমবারের মতো নিজের ভাবমূর্তি খণ্ডালো ঈশান। নিভান একেবারে বলা মাত্রই কি ভেবে যেন চট করে রাজি হয়ে গেল সে। একটু আগেই ঝেঁপে বৃষ্টি নামলো, এখন আবারও কাচের মতো স্বচ্ছ রোদ। নরম আর্দ্র পিচঢালা রাস্তার বুক চিরে বাতাস কেটে কেটে সাঁই সাঁই করে চলছে চার চাকার গাড়িটা। কখনো আবার আচমকাই ব্রেক কষছে মাঝ রাস্তায়। যাত্রীরা উঠছে নামছে। কেউ কেউ আবার বিরক্তি মাখা চেহারা নিয়ে নীরবে অপেক্ষার প্রহর গুনছে। কক্সবাজার থেকে বান্দরবান যাওয়ার পথে রাস্তাটা বেশ দুর্গম। সেদিন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার নতুন করে আর লং ড্রাইভের রিস্ক নেয়নি রুহান। উঠেছে লোকাল বাসে। বিচিত্র এই যানবাহনে ওঠার অভিজ্ঞতা তার কাছে নতুন। প্রয়োজনে অপ্রয়োজনে ইতালিতে বহুবার লোকাল বাসে উঠলেও বাংলাদেশের এই জরাজীর্ণ যানবাহনের সঙ্গে সেই বাসের রয়েছে বিস্তর তফাৎ। যাই হোক, নতুন নতুন সব অভিজ্ঞতা রপ্ত করতে ভালোই লাগে তার। আজকেও ভালো লাগছে। খোলা জানালার বাইরে ঘন বনজঙ্গল আর লতালগ্নের ফাঁক ফোকরে ঝিকুচ্ছে শেষ বিকেলের মরা রোদ। বৃষ্টি শেষের হিমেল ঠান্ডা বাতাসটাও ভালো লাগছে খুব। জানালার বাইরে মুখ বাড়িয়ে লম্বা শ্বাস টানল রুহান। তারপর কানের মাঝে এয়ারবাডস গুঁজে সাদা ব্যান্ডেজে মোড়ানো হাতের দিকে তাকালো সে। সেদিন রাতে খুব যত্ন করে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিল মেয়েটা। অথচ ট্রিটমেন্টের পর পারিশ্রমিক দিতে চাইলেও সেটাও গ্রহণ করেনি। বলেছে গিটারের জন্য ক্ষতিপূরণ দিতে হবে, তবে টাকা সে নেবে না। তাহলে ক্ষতিপূরণটা কিভাবে দেবে রুহান? কিভাবেই বা খুঁজে পাবে সেই রূপবতী ডাক্তার রমণীকে? গত কয়েকদিন যাবৎ এই একটা প্রশ্নই সারাক্ষণ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে রুহানের। কিছুতেই মন থেকে সরানো যাচ্ছে না ওই শ্যামাবরণ মুখের স্নিগ্ধ হাসিটা। বছর 40-এর কোটায় দাঁড়িয়ে রুহান একটি অচেনা মেয়ের হাসিমাখা মুখ ভুলতে পারছে না। বিষয়টা খুব হাস্যকর। কারণ হয় সে কোনোভাবে ম্যানিপুলেট করছে, নয়তো রুহান নিজেই তাকে ভুলতে চাইছে না। কিন্তু ভুলতে না চাওয়ার পেছনে রহস্য কি? মেয়েটাকে কি কোনোভাবে রুহানকে ভালো লেগেছে? শুধুমাত্র সাময়িক চোখের ভালো লাগা, নাকি তার চেয়েও বেশি কিছু? অচেনা অজানা একটা মেয়েকে কেন্দ্র করে রুহানের অস্থির মস্তিষ্কের বাকবিতণ্ডা তখনই থেমে গেল, যখন বসন্তের এক ঝাটকা হিমেল হাওয়ার মতোই সেই মেয়েটি এসে আকস্মিক তার পাশ ঘেঁষে বসল। মনের এলোমেলো ভাবনা সেখানেই থমকে গেল। পাছে না আবার মনের কথাগুলো মেয়েটাকে অসতর্কতায় শুনে ফেলে, সেই ভয়েই দ্রুত ঘাড় ঘুরিয়ে বাইরে তাকালো রুহান। কিন্তু চৌকস হৃদমিলা ঠিকই চিনে ফেলল তাকে। সহসা উচ্ছ্বাসিত গলায় ডেকে উঠল, আপনি সে না, ওই যে অ্যাক্সিডেন্ট হলো? না চাইতেও ফিরে তাকালো রুহান। হৃদকে দেখে আশ্চর্য হওয়ার ভান করে বলল, আরে আপনি এখানে? হ্যাঁ, মেডিকেল ক্যাম্পেইনে এসেছি। আমার টিমও আছে সাথে। এই বলে সামনের দিকে ইশারা করল হৃদ। রুহান সামান্য গ্রীবা তুলে দেখল আশেপাশের সিটগুলোতে সব সাদা অ্যাপ্রন পরিহিত ইন্টার্ন ডক্টর। সবাই ঘুরে তাকাতেই সৌজন্যের হাসি হাসল রুহান। তারপর আবারও হৃদ মিলার দিকে তাকিয়ে প্রশ্ন করল, চিনলেন কি করে আমায়? হৃদ মিলা রুহানের হাতটাকে ইশারা করে বলল, নিজের হাতে মোড়ানো ব্যান্ডেজ নিজেই চিনব না? কি যে বলেন!
এখনো খুলেননি কেন এটা? বিপরীতে ঠোঁট উল্টালো রুহান। আনমনা হয়ে বলল, ইচ্ছে করেনি। কি বলছেন? এভাবে রেখে দিলে তো ইনফেকশন হয়ে যাবে। দাঁড়ান এক্ষুনি। বলে একটা ছেলে কলিগকে ফার্স্ট এড বক্স নিয়ে ডেকে পাঠালো রিদমিলা। তারপর গাড়িতে বসেই ওর ক্ষতটাকে ড্রেসিং করতে আরম্ভ করলো। রুহান চুপচাপ তাকিয়ে দেখতে দেখতে প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? এতদিন কক্সবাজারেই ছিলাম, এবারে লোকেশন বান্দরবানের থানচি। ওখানে 2 দিন অবস্থান করে সোজা চিটাগং ফিরবো। আর আপনি? রুহানের হাতে নতুন করে ব্যান্ডেজ বেঁধে দিয়ে প্রশ্নটা করল হৃদমিলা। রুহান সেই হাতটা উল্টে পাল্টে দেখতে দেখতেই জবাব দিল, আমি আপাতত নিরুদ্দেশ হয়ে ঘুরছি, তারপর হুট করে আবার হারিয়ে যাব। হারিয়ে যাবেন মানে কোথায় যাবেন? হৃদমিলার কণ্ঠে বিস্ময়। বিপরীতে ফিচেল হাসল রুহান। কৌতুক স্বরে বলল, হারিয়ে যাব মানে কর্মস্থলে ফিরে যাব। আপাতত ভ্যাকেশনে আছি। কি করেন আপনি? হৃদের প্রশ্নের জবাবে রুহান কিছু বলতেই যাবে, তখনই উপাস থেকে গিটারের গায়ে সুর তুলে একযোগে হৈ হৈ করে গান ধরল সবাই। দুধে আলতা গায়ের বরণ, রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়ে ঢাইকা রাইখো, চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, রুহানের পাশে বসা মেয়েটির দুধে আলতা গায়ের বরণ নয়, তবুও তার মন মানছে না। বছরের পর বছর ধরে বুকের ভেতর পুষে রাখা সুপ্ত কিছু অনুভূতি ব্যক্ত করতে মন চাইছে তাকে, কিন্তু এভাবে তো চাইলেও কোনো কিছু সম্ভব নয়। পরিচয়টা না হোক, নামটা তো অন্তত জানা দরকার। সহসা কোনরূপ ভনিতা না করে নাম জানতে চাইল মেয়েটার। আপনার নামটা? প্রশ্নটা রিদমিলা ঠিকভাবে শুনেছে কি শুনেনি, তার আগে আকস্মিক ঝাঁকুনি দিয়ে ব্রেক কষল বাসটা। গন্তব্যে এসে গিয়েছে বোধহয়, তাই তো হুড়োহুড়ি করে নামতে আরম্ভ করলো সবাই। টিমের সঙ্গে বেখেয়ালে রিদমিলাও নিজেও নেমে গেল বাস থেকে। তারপর সকলে মিলে চড়ে উঠল চাঁদের গাড়ি নামক এক প্রকার ছাদখোলা জিপে। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আকাশের মুখ বেজায় কালো। হয়তো এক্ষুনি হাউমাউ করে কেঁদে ফেলবে সে। তখনই ফের দৃষ্টি গিয়ে আটকাল স্থির বাসের খোলা জানালায়। শত শত মানুষের ভিড়ের মাঝে লোকটা এখনো প্রশ্ন চোখে তাকিয়ে আছে রিদমিলার দিকে। সেই চোখে চোখ রেখে কুর্তি আর লেগিংস সঙ্গে সাদা এপ্রন পরিহিত মেয়েটাও স্তব্ধ হয়ে গেল। সময়টা যেন ধীর হয়ে গেল। অঝোর ধারা বর্ষণের মাঝেও নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল দুজন। একটু বাদেই গাড়িটা চলতে আরম্ভ করলো। ক্রমশ দূরত্ব বাড়তে লাগলো। তখনই হুট করেই বুকের বাম পাশে হাত রাখলো রিদমিলা। আচ্ছন্ন স্বরে আওড়ালো, ঘন্টা বেজেছে। তা দেখে কপাল কুঁচকে গেল রুহানের। তার বিচলিত অভিব্যক্তিতে মুচকি হাসল মেয়েটা। গলা ছেড়ে জবাব ছুড়ল, আবার যেদিন দেখা হবে নামটা সেদিনই বলবো। আপনি খুঁজে নেবেন তো আমায়? একই স্বরে প্রশ্নটা করল হৃদ। বিপরীতে ঠোঁট বাঁকিয়ে প্রসন্ন হাসল রুহান। হাতে মোড়ানো নতুন ব্যান্ডেজটার দিকে মোহাচ্ছন্ন হয়ে চেয়ে থেকে গলা খাদে নামিয়ে বিড়বিড়ালো, খুব শীঘ্রই। শীতের আগমনী লগ্নে দুপুর গড়াতেই রোদের তেজ কমে এসেছে। বাইরের মৃদুমন্দ হাওয়াটা ভালো লাগছে ভীষণ। আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে বোধহয়। মাথার উপর চকচকে রোদ থাকলেও শীতল চারিপাশ। নিভানের গাড়ি এসে গন্তব্যে পৌঁছালো ঠিক মধ্যাহ্নভোজের আগ মুহূর্তে। পার্কিং শেষ করে সবার আগে গাড়ি থেকে নামলো নিভান। তারপর দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পেছনের দরজাটা খুলে দিল প্রিসিলার জন্য। গাড়ি থেকে নামতেই প্রিসিলার চোখ গিয়ে আটকালো রৌদ্রদীপ্ত দুপুরে মাথা উঠিয়ে দাঁড়িয়ে থাকা শ্বেতপাথরের দোতলা বাড়িটার দিকে। নান্দনিক কারুকার্য করা আটপৌরে দেওয়ালগুলো ভীষণ সুন্দর, তার চেয়েও সুন্দর দোতলার ওই ছাদ খোলা বারান্দাটা। ঝিরঝির করে হাওয়া বইছে ওখানটায়। প্রিসিলাদের বাড়িতে ছাদ বারান্দা আছে, তার সঙ্গে অ্যাডজাস্ট করে রয়েছে বিলাসবহুল ইনফিনিটি সুইমিং পুল। তবুও এই বাড়ির সৌন্দর্যতে মুগ্ধ হলো প্রিসিলা। সাজানো গোছানো আটপৌরে এই বাড়িটাতে পা রাখা মাত্র একটা অদ্ভুত প্রশান্তি খেলে গেল হৃদয়ে। মুখ ফুটে আওড়ালো, কি সুন্দর! ভেতরটা আরো বেশি সুন্দর, চলো দেখবে। বলেই সদর দরজা ঠেলে প্রিসিলা সমেত ভেতরে ঢুকলো নিভান। ইয়াস ওদের পেছনেই ছিল। দরজা ঠেলে ঢোকার সময় তার অতর্কিত দৃষ্টি গিয়ে থমকালো পাশাপাশি গুছিয়ে রাখা 2 জোড়া জুতার উপর। তার মধ্যে এক জোড়া নিভানের লোফার শু আর অন্য জোড়া প্রিসিলার ব্ল্যাক স্টিলেটো। জুতাগুলোকে গভীর দৃষ্টিতে পরখ করতে গিয়েই ধীরে ধীরে চোয়াল শক্ত হয়ে গেল ইয়াসের। কোনো এক পৈশাচিক ভাবনায় মত্ত হয়ে আকস্মিক পদাঘাতে প্রিসিলার জুতার পাশে রাখা নিভানের জুতাগুলো অদূরে ছুঁড়ে ফেলল সে। তারপর পা থেকে নিজের চেলসি বুটগুলো খুলে খুব সময় নিয়ে প্রিসিলার জুতোর দুপাশে দুটো রেখে দিল। ভাবটা এমন যেন প্রিসিলার জুতায় দুটো শুধুমাত্র তার আয়ত্তে। নিজের জুতার মাঝখানে প্রিসিলার জুতা জোড়া দেখে একটা নীরব অশুভ হাসির ঢেউ খেলে গেল ইয়াসের ঠোঁট জোড়ায়। পরপরই শক্ত হয়ে গেল
চোয়ালের পেশি। শীতল অস্পষ্ট স্বরে স্বগরোক্তি করল, "শি বিলংস টু অনলি মি।" ঘরের ভেতর মোমো করছে নানান রকম সুস্বাদু খাবারের গন্ধ। নিভান ইতিমধ্যে তার মায়ের সঙ্গে প্রিসিলার পরিচয় করিয়ে দিয়েছে। বাঙালি বরাবরই অতিথি আপ্যায়নে সেরা। বহু বছরের সংস্কৃতি ব্যর্থ ঘটেনি প্রিসিলার বেলায়ও। অদ্ভুত সুন্দর এই রাশিয়ান মেয়েটাকে দেখে আহ্লাদে আটখানা নিভানের আম্মু। তিনি খুব আন্তরিক ভাষায় ওর সঙ্গে কৌশল বিনিময় করছিলেন। নিভান পাশেই দাঁড়িয়ে নানান কথার সঙ্গ দিচ্ছিল মাকে। ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করল আরেকটি অচেনা মুখ। ভেতরে পা রেখেই ছেলেটা সর্বপ্রথম বসার ঘরের দেওয়ালে টাঙানো বিশাল ফ্যামিলি ফটোটার দিকে দৃষ্টিপাত করল। ফ্রেমে বাঁধানো বিশাল ছবিটির প্রতিবিম্বের মতোই ভেসে আছে তিনটি হাস্যোজ্জ্বল মুখ, যার মধ্যে নারী অবয়বটি দেখা মাত্রই স্তব্ধ হয়ে গেল ইয়াস। কয়েক মুহূর্ত নিষ্ফল নয়নে চেয়ে থেকে আচানক তার মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো একটা নাম, নিঝুম। সঙ্গে সঙ্গে নিভান আর প্রিসিলার আড়াল থেকে সামনে বেরিয়ে এলো মোটা ফ্রেমের চশমা পরিহিত এক মধ্যবয়স্কা নারী। ভদ্রমহিলা সামনে এগোতেই ইয়াসের মুখোমুখি হলেন। ছেলেটার আপাদমস্তক পরখ করে বিচলিত গলায় প্রশ্ন করলেন, "তোমাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি।" বিপরীতে শুষ্ক একটা ঢোক গিলল ইয়াস। অতঃপর নিস্পৃহ গলায় জবাব দিল, "আরেকটু ভালো করে দেখো, ঠিক চিনতে পারবে।" নিপানের আম্মু এবারও আরো কাছে এগিয়ে এলেন। ছেলেটা লম্বায় তার দ্বিগুণ। মুখ দেখতে হলে মাথা তুলে তাকাতে হয়। কিছুক্ষণ সেভাবেই মাথা তুলে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। তারপর কোনো কথা না বলে হুট করে দুহাত মেলে শক্ত করে জড়িয়ে ধরলেন অচেনা ছেলেটিকে। একটু বাদে ইয়াসের ইস্পাত কঠিন বুকের মধ্যে থেকে ভেসে এলো রমণীর ফুঁপিয়ে কাঁদার ক্ষীণ আওয়াজ। তার এই অভূতপূর্ব কাণ্ডে নিভান প্রিসিলা দুজনেই আশ্চর্যের শিহর ছুঁল। সেসবে ভ্রূক্ষেপ করল না ইয়াস। রমণীর কম্পমান পিঠে আলতো হাত বুলিয়ে শ্লেষ হেসে বলল, "চিনতে পারলে তাহলে?" এতক্ষণে ইয়াসের বুক থেকে মুখ তুলল রমণী। কান্নাকাটিও থেমেছে একটু। চশমার আড়ালে চোখ মুছে ছেলেটার চিবুকে আদর মাখা হাত বুলিয়ে বলল, "কত বড় হয়ে গেছো তুমি, ড্যাডের চেয়েও লম্বা হয়েছো।" আবারও এক চিলতে তরল হাসির ফোয়ারা দেখা দিল ইয়াসের অদরকুলে। খুব গর্ব নিয়ে বলল, "সবাই বলে ড্যাড ওয়াজ অনলি 6'3" আর আমি 6'5"। দেখতে কিন্তু হুবহু ড্যাডের মতোই হয়েছো। সেই একই রকম ঘন পাপড়িতে ঢাকা চোখ, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, বাদামি ঠোঁট, ঠোঁটের নিচের তিলটাও নিয়ে বসে আছো দেখছি। সপ্রশংসিত গলায় কথাগুলো বলতে বলতেই একটু গম্ভীর হয়ে গেল নিঝুম। মুখের আদলে মেয়েকে অভিমান নিয়ে বলল, "আমার বেস্ট ফ্রেন্ডের কোনো কিছুই ধরে রাখুনি দেখছি।" ইয়াসের হাসি হাসি মুখটা অচিরেই শক্ত হয়ে উঠল। চিরাচরিত গাম্ভীর্য নিয়ে জবাব দিল, "মানুষ বলে আমার হাসিটা মমের মতো, কিন্তু আমি তো হাসিই না।" "মানুষ ঠিকই বলে বাবা, তোমার হাসিটা সবচেয়ে স্পেশাল।" আদুরে ভঙ্গিমায় সায় জানিয়ে ইয়াসের চিবুক ছুঁয়ে আঙ্গুলের ডগায় চুমু খেল নিঝুম। ততক্ষণে ওপাশ থেকে জলদি পায়ে এগিয়ে এলো নিভান। মায়ের চোখে চোখ রেখে সন্দিগ্ধ গলায় প্রশ্ন করল, "আম্মু, তুমি ইয়াসকে কিভাবে চিনলে? ওরা তো মাত্র কিছুদিন হলো বিড়িতে এসেছে।" ছেলের কৌতূহল দেখে মৃদু হাসল নিঝুম। বলল, "ইয়াস আমার চিরচেনা অস্তিত্ব বাবা।" মায়ের কথার ভার অনেক। তা বুঝতে অসুবিধা হলো না নিভানের। তবুও জানতে চাইল, "কিন্তু কিভাবে?" "সে অনেক কথা। আগে খেতে বস, দুপুর গড়িয়ে যাচ্ছে। ওরা দুজন না খেয়ে আছে। খেতে খেতে না হয় বলবো। সূর্য আঙ্কেল, রাইট?" নিভান আর নিঝুম টেবিলের উদ্দেশ্যে এগিয়ে যেতেই ছবিটার দিকে আঙুল তাক করে প্রশ্নটা করল ইয়াস। সঙ্গে সঙ্গে পাশ থেকে নিভান বলল, "হ্যাঁ, উনি আমার বাবা তুর্য জাওয়াদ। বর্তমানে ব্যবসার কাজে দেশের বাইরে আছেন।" অবশেষে একসঙ্গে খাবার খেতে বসলো ওরা সবাই। খাবার টেবিলে জমিয়ে গল্প। ইয়াস যে নিঝুমের একমাত্র বেস্ট ফ্রেন্ডের ছেলে সেটাও জানতে পারল নিভান। এত কিছুর মাঝেও ইয়াস যেন নির্লিপ্ত। কোনো বিশেষ কারণে চেহারায় জুড়ে একটা থমথমে ভাব খেলা করছে তার। কথায় কথায় নিঝুম হঠাৎ প্রিসিলাকে জিজ্ঞেস করল, "তোমরা দুজনেই এসেছো, পরিবারের কেউ আসেনি?" "না আন্টি," খেতে খেতে জবাব দিল প্রিসিলা। নিঝুম আবারও বলল, "তোমার নিশ্চয়ই এখনো পড়াশোনা শেষ হয়নি?" "যে না, আমি সবেমাত্র সেকেন্ড সেমিস্টারে উঠেছি।" ভদ্র মেয়ের মতো উত্তর দিল প্রিসিলা। সঙ্গে সঙ্গে নিঝুম বলে উঠল, "তার মানে বিয়ে শাদীর এখনো অনেক দেরি, তাই তো?" নিঝুমের মুখ ফসকে কথাটা বেরোতেই আচানক বিষম খেল মেয়েটা। নিভান দ্রুত পানি এগিয়ে দিল ওকে। ইয়াস তখনও মূর্তির মতো খাবার খাচ্ছে, যেন আশেপাশের কোনো কিছুই কানে আসছে না তার। মেয়েটার এহেন নাজেহাল অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল নিঝুম। অস্থির গলায় বলল, "এ বাবা, কি এমন বললাম, তুমি হঠাৎ এমন আঁতকে উঠলে কেন?" খাওয়া দাওয়া শেষ করে নিঝুম একটু বিশ্রাম নিতে ঘরে গেল। ইয়াস, প্রিসিলা আর নিভান বসার ঘরেই ছিল। সামনে বিশাল পর্দায় বাংলা মুভি চলছে। আপাতত টিভিতে কারোরই মন নেই।
ইয়াস ডুবে আছে সোশ্যাল মিডিয়ার নীল দুনিয়ায়। প্রিসিলা জানালার ফাঁক গলে বাইরে তাকিয়ে আছে। আকাশে ঘন কালো মেঘ করেছে। একটু বাদেই ঝেঁপে বৃষ্টি নামবে বোধহয়। তখনই হঠাৎ চমৎকার একটা অফার দিয়ে বসলো নিভান। বলল, আমাদের দোতলায় একটা ইনডোর প্লে গ্রাউন্ড আছে। চলো তোমাদের ঘুরে দেখাই। এতক্ষণ বসে বসে ঝিমাতে থাকা প্রিসিলার কাছে নিভানের এই প্রস্তাবটা দারুণ লাগলো। সহসা চট করে উঠে দাঁড়ালো। উচ্ছ্বসিত হয়ে বলল, লেটস গো। দোতলার অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই বিশেষ প্লেগ্রাউন্ডটি। ভেতরে ক্যারাম থেকে শুরু করে টেবিল টেনিস, স্নুকার সহ বেশ কয়েক ধরনের গেম সাজানো রয়েছে। প্রিসিলা সবার থেকে ছুটে গিয়ে ক্যারামের গুটি নিয়ে খেলতে আরম্ভ করলো। নিভানও এগিয়ে গিয়ে সঙ্গ দিল ওকে। কিন্তু ইয়াস ভেতরে ঢুকতে এগিয়ে গেল, স্নুকার বোর্ডের উপর সাজিয়ে রাখা কিউ স্টিকে হাত দিল। লক্ষ্য স্থির রেখে দক্ষ হাতে কিউ স্টিকারটা আয়ত্ত করে সরু প্রান্ততে ঠেলে দিতেই পরপর ৩টে বল গিয়ে পড়ল টেবিলের পকেটে। তার এই বিশেষ দক্ষতা দেখে অভিভূত হলো প্রিসিলা। তৎক্ষণাৎ ফড়িংয়ের মতো ছুটে গেল স্নুকার বোর্ডের কাছে। হাত বাড়িয়ে আরেকটা কিউ স্টিক নিয়ে দৃঢ় গলায় বলল, আমিও খেলবো। এসব বাচ্চাদের খেলা নয়, দূরে যা। অতি রুক্ষস্বরে প্রিসিলাকে ভর্ৎসনা করে আবারও বোর্ডের দিকে ঝুঁকল ইয়াস। দুটো আঙ্গুলের মাঝখানে খুব আলতোভাবে স্টিকটা রেখে বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ঠুকল বলের গায়ে। ফের আবারও পকেটের ভেতর গড়িয়ে গিয়ে পড়ল পরপর কয়েকটা বল। প্রিসিলার ফর্সা মুখটা মলিন হয়ে গেল। খেলতে পারবে না ভেবে স্টিক রেখেই চলে আসছিল। তখনই বাদ সাধল নিভান। হুট করেই ওর কবজিটা টেনে ধরে বলল, চলো আমি শিখিয়ে দিচ্ছি। নিভানের মুখ থেকে বের হওয়া বাক্যটা ইয়াসের কর্ণকুচর হতেই লক্ষ্যভ্রষ্ট হলো তার। প্রথমবারের মতো একটা গুটিও পকেটে না পড়ে এদিক সেদিকে ছড়িয়ে গেল। মুখে কিছু না বললেও অকারণে একটা ক্রুদ্ধ শক্ত পাথরের মতো চেপে বসলো তার ভেতরে। অভিব্যক্ত হলো পাথরের মতো কঠিন। ঠিক সে সময় পেছন থেকে ঝুঁকে দুটো হাত প্রিসিলার হাতের উপর রেখে কিউ স্টিকটা চেপে ধরল নিভান। তারপর সেভাবেই আঁকড়ে ধরে একের পর এক গাইড করতে লাগলো প্রিসিলাকে। ইয়াসের আর বলের দিকে তাকানো হলো না। ফনা তোলা সাপের মতোই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসতে লাগলো সে। কিউ স্টিকটাকে শক্ত হাতে মুঠিবদ্ধ করে তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি দিয়ে ভস্ম করে দিতে লাগলো নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে। ছন্নছাড়া মনটা যায় আসে না বলে বলে মুখে ফেনা তুলে ফেললেও অগ্রাসী মনটা কিছুতেই মানছে না সেই বারণ। ইচ্ছে করছে প্রিসিলাকে স্পর্শ করার অপরাধে নিভানকে মেরে এখানেই পুঁতে রেখে দিতে। বড্ড কসরত করে দাঁতে দাঁত পিষে নিজেকে সামলাচ্ছে ইহাস। কিন্তু এই সংযম ঠিক কতক্ষণ ধরে রাখবে তা তার জানা নেই। নিভানের প্রতিটা পদক্ষেপ ইয়াসের মস্তিষ্কে ক্রমশ আগুন ধরিয়ে দিচ্ছে। শরীরের প্রতিটি রক্তকণিকা যেন টগবগ করে ফুটছে। মনে মনে জেঁকে বসেছে আশ্চর্য এক অধিকারবোধ, যার প্রবর্তনায় অগ্রাসী হয়ে উঠল ইহাস। ঝড়ের বেগে ছুটে গেল নিভানের নিকট। ঈগলের মতো ছু মেরে কলারটাকে ধরতেই যাবে, ঠিক সে সময় নিচতলা থেকে গলা উঁচিয়ে ডেকে উঠল নিঝুম, নিভান, একবার নিচে এসো তো, দেখে যাও। সঙ্গে সঙ্গে প্রিসিলাকে ছেড়ে দিল নিভান। থমকে দাঁড়ালো ইয়াসও। আসছি আম্মু। নিঝুমের ডাকে সাড়া দিয়ে কিছু না বলেই হেঁটে চলে গেল নিভান। প্রিসিলা ঘুরে দাঁড়িয়ে নিভানকে চলে যেতে দেখে নিজেও হাঁটা ধরল তার পিছু পিছু। তবে প্লেগ্রাউন্ডের চৌকাঠ মারানোর আগেই একটা জোরালো হাত ঝটিকা প্রবাহের মতো ভেতরে টেনে আনলো ওকে। মেয়েটা কোনো কিছু বুঝে ওঠার আগেই শীর্ণ দেহটা শূন্যে তুলে আচানক ফেলে দিল স্নুকার টেবিলের উপর। শরীরের ভার ভূমি স্পর্শ করতেই তীব্র ব্যথায় কঁকিয়ে উঠল প্রিসিলা। মুখ থেকে আহ শব্দটা ছিটকে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে ওর সুন্দর ফ্রকের বুকের কাছটা চেপে ধরে অতর্কিতভাবে টেনে বসালো ইহাস। কোনো কিছু না বলেই মুখটাকে ওর শরীরের কাছে নিয়ে অদ্ভুতভাবে শুঁকতে লাগলো ক্রমাগত। ইয়াসের এই উন্মত্ত আচরণে একটু ভয়ই পেয়ে গেল প্রিসিলা। আড়ষ্ট হয়ে শুধালো, কি হয়েছে, কিসের ঘ্রাণ নিচ্ছ এভাবে? হঠাৎ করে চোখ তুলল ইহাস। ওর চোখের তারায় দাউ দাউ করে ক্রোধের অগ্নিস্ফুলিঙ্গ। তা দেখে ভরকালো প্রিসিলা। শুকনো একটা ঢুক গিলে ঠোঁট নাড়িয়ে আবারও প্রশ্ন করল, কি কি হয়েছে? ইউ স্মেল লাইক হিম। বলে আচমকা প্রিসিলের জামা ধরে টানা হেঁচড়া শুরু করলো সে। উন্মাদের নেই অস্থির হয়ে বলতে লাগলো, খুল এটা, খুলে ফেল, এক্ষুনি খুল। টানা হেঁচড়ার এক পর্যায়ে সত্যিই জামার কিছুটা অংশ ছিঁড়ে প্রিসিলার ইনারওয়্যার বেরিয়ে এলো। যা দেখা মাত্রই ধৈর্যহারা হয়ে ইয়াসের বুকের উপর সজোরে ধাক্কা হাঁকালো প্রিসিলা। তার শীর্ণ হাতের ধাক্কায় ইয়াসের ওই 6 ফুট 3 ইঞ্চির পেটানো শরীরটা নড়লও না, চললও না। তবুও চিৎকার দিয়ে উঠল মেয়েটা, সমস্যাটা কি তোমার? হাউ ডেয়ার ইউ টু টেক অফ মাই ড্রেস? থেমে গেল ইয়াসের হাত। বাঁকানো কপাল ক্রমশ সরল হয়ে উঠল। সহসা মেয়েটার দিকে ঝুঁকল সে।
ওর নীলাভ কম্পিত দু চোখের তীক্ষ্ণ দৃষ্টি ফেলে চোয়ালের পেশি শক্ত করে থেমে থেমে জবাব দিল, ইউ আর মাই ওয়াইফ। বিয়ে করেছি তোকে আমি। সো হোয়াট? আগুনে ঘি ঢালার মতোই জেজে উঠল প্রিসিলা। ইয়াস একই স্বরে বলল, হোয়াই ডিড ইউ লেট মি হিম টাচ ইউ? তাতে তোমার কি যায় আসে? প্রশ্নটা করতে গিয়ে সামান্য কেঁপে উঠল প্রিসিলার কণ্ঠস্বর। পরক্ষণেই ওকে আরো শক্ত করে চেপে ধরল ইয়াস। হাত বাড়িয়ে মুখটাকে ওর মুখের কাছে নিয়ে স্থিমিত স্বরে জবাব দিল, ইফ ইউর বডি স্মেল লাইক হিম এগেন, দেন লেট মি টেল ইউ, আজকে তো শুধু জামা ছেড়েছি, নেক্সট টাইম চামড়া ছিঁড়ে ফেলবো। অ্যান্ড ইটস এ ওয়ার্নিং। ইউ আর সো ডমিনেট, ইয়াস। ভয়ে আতঙ্কে ছেলেটার বাহুতলে মুচড়ে গিয়ে কাতর গলায় বাক্যটা আওড়ালো প্রিসিলা। ইয়েস, আই অ্যাম।